আজ আমি তোমাদের জন্য নতুন একটি থাই ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। ড্রামাটির নাম হচ্ছে পিসফুল প্রপার্টি। ড্রামাটির মেইন লিড হোম যে ছিল খুব ধনী ও বিখ্যাত থাই পরিবারের উত্তরাধিকারী, যে তার দাদার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সম্পত্তি পান। তবে এর সম্পত্তিগুলো নিয়ে রয়েছে ভৌতিক গুজব, যার ফলে এই সম্পত্তিগুলো কোনোভাবেই ওরা বিক্রয় করতে পারছে না। এত এত সম্পত্তি পড়ে আছে, কোনোভাবেই এগুলো কাজে লাগাতে পারছে না। হোম অনেক বেশি টেনশনে পড়ে যায়। কিন্তু তখনই ওর পাশে দাঁড়ায় পিচ নামের একটি ছেলে ও তার বোন প্যাং প্যাং আর হোমের অ্যাসিস্ট্যান্ট। ওরা সবাই মিলে একটি টিম গঠন করে। এরপর তো এ ভৌতিক গুজবগুলো সমাধান করার চেষ্টা করে। ড্রামাটি অনেক বেশি মজাদার হতে চলেছে। ড্রামাটিতে কমেডি ফ্যান্টাসি ভরপুর রয়েছে। আমি তো ড্রামাটি বেশ এনজয় করেছি। আশা করছি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আমরা হোম নামের এক ছেলেকে দেখতে পাই, যে লাইফ নিয়ে একদমই সিরিয়াস ছিল না। ও তো আমেরিকাতে একাই থাকে। সারাদিন ঘোরাফেরা শেষে নিজের বাসা যখন ফিরে আসে, তখন টিভিতে একটি নিউজ দেখতে পায়। নিউজে একটি মেয়ে সুইসাইড করেছে, যেটা দেখে ও ভীষণ ভয় পেয়ে যায়। ও একটু ভীতু স্বভাবেরও ছিল। তখনই হোমের বাসায় ডোরবেল বাজে। এরপর যখন দরজা খুলে তখন দেখতে পায় ওর রুমের বাইরে তো একটি মেয়ে ভূত দাঁড়িয়ে আছে, যেটা দেখে ও ভীষণ ভয় পেয়ে ভূতটিকে খুব জোরে পাঞ্চ মারে। কিন্তু একটু পরে আমরা জানতে পারি ওই মেয়েটি ভূত ছিল না, বরং ওর গার্লফ্রেন্ড ছিল। ওখানে তো ওর ফ্রেন্ডরাও এসেছিল। যেহেতু আজকে হ্যালোইন পার্টি ছিল, ওরা সবাই একসাথে এসেছে পার্টি করার জন্য। এরপর তো হোম ওর গার্লফ্রেন্ডকে সরি বলতে থাকে, কারণ ও বেচারিকে খুব জোরে পাঞ্চ মেরেছিল। মেয়েটি তখন বলে, তুমি বলেছো আমার সাথে ট্যুরে যাবে, বলো কবে যাচ্ছ। তখন হোমের ফোনে একটি কল আসে। ও তখন ওর গার্লফ্রেন্ডকে বলে, আমার গ্র্যান্ডপা খুবই অসুস্থ ছিল, উনি তো মারা গিয়েছে, এই জন্যই আমাকে কল করা হচ্ছে, আমি তোমার সাথে ট্যুরে যেতে পারবো না। কিন্তু মেয়েটি তখন ওর ফোনটি কেড়ে নেয় আর দেখতে পায় অন্য একটি মেয়ে কল করেছে। তখন টেক্সট চেক করে বুঝতে পারে আসলে হোম তো এই মেয়েটিকেও ডেট করছে, ওর সাথে ট্যুরে যাওয়ার প্ল্যান করছে, যেটাতে মেয়েটি ভীষণ রেগে যায়। এখানে আমরা বুঝতে পারছি হোম ছিল প্লে বয় টাইপের। মেয়েটি তখন ওর সাথে ব্রেকআপ করে চলে যায়, কিন্তু এতে হোমের কিছুই যায় আসে না। এরপর তো ওর ফ্রেন্ডদের সাথে ও পার্টি করতে থাকে। কিন্তু হঠাৎ করে ওর কাছে আঙ্কেল সমের মেসেজ আসে, তোমার গ্র্যান্ডপা মারা গিয়েছে, তুমি জলদি থাইল্যান্ডে ব্যাক করো। যেটা দেখে হোমের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, আরও ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা পিচ নামের একটি ছেলেকে দেখতে পাই, যে ছিল ওর এখানের লোকাল শেফ। ও তো একটি বাসায় শেফের কাজ করত। হঠাৎ করে ও কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন আমরা জানতে পারি পিচ তো মানুষের স্পিরিট দেখতে পায়। ও হঠাৎ করে আশেপাশে স্পিরিট দেখতে পেত, কিন্তু এর ফলে তো ও যে আজব আচরণ করে, তখন আশেপাশে সবাই ওকে পাগল ভাবছে, যার ফলে ওর এই কাজটিও সংকটের মধ্যে পড়ে আছে। পিচ ছিল খুবই ধার্মিক। ও টেম্পলে গিয়ে সব সময় প্রে করত। আজকে যখন টেম্পলে আসে, হঠাৎ করে ও বৃদ্ধ এক লোকের স্পিরিট দেখতে পায়, যে ছিল খুবই ভয়ঙ্কর। ও তো খুব ভয় পেয়ে যায়, কিন্তু আস্তে আস্তে এটা ওর অভ্যাস হয়ে গিয়েছে। তখন পেছন থেকে বেস্ট নামের এক ছেলে এসে ওকে ভয় পাইয়ে দেয়, যে ছিল ওর খুব পুরনো ফ্রেন্ড। বেস্ট বলে, আমি তো এর শহরেই ভালো একটি রেস্টুরেন্টে শেফের জব পেয়েছি, সেটাতে পিচ ওর জন্য অনেক বেশি খুশি হয়। বেস্ট তো এই শহরেই নিজের জন্য একটি বাসা খুঁজছে। বেস্টের তখন পিচের জন্য অনেক খারাপ লাগে, পিচ এত ভালো শেফ হওয়া সত্ত্বেও কোনো ভালো জায়গায় জব পাচ্ছে না। পরের সিনে দেখি পিচ ওর বাসায় চলে আসে, যেখানে পিচ ওর বোন প্যাংয়ের সাথে থাকতো। প্যাং ছিল একজন লাইভ স্ট্রিমার, টুকটাক অনলাইন বিজনেসও করতো। ও যখন লাইভ প্রমোট করছিল, তখন তো ও পিচের চিৎকারের সাউন্ড শুনতে পায়। আসলে পিচ হঠাৎ একটি স্পিরিট দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। প্যাংয়ের তখন অনেক বেশি খারাপ লাগে পিচের এই কন্ডিশন দেখে। প্যাং ওকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি টেনশন করো না, একদিন আমরাও খুব সুন্দর একটি বাসা কিনবো, যেখানে আমি আর তুমি একসাথে থাকবো, আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো আমরা দুজন মিলে পূরণ করব। একটু পরে ওদের বাসার ল্যান্ডলর্ড এসে ওদেরকে বকাবকি শুরু করে, কারণ কয়েক মাস হয়ে গেল ওরা এখনো বাসা ভাড়া দিচ্ছে না। ওরা বলে, খুব শীঘ্রই আমরা তোমার রেন্ট পে করে দেব।
ল্যান্ডলর্ড তখন বলে, আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বাসা ভাড়া না দিতে পারলে তোমরা আমার বাসা ছেড়ে দাও। যেটাতে ওরা খুবই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা হোমকে দেখি যে থাইল্যান্ডে ফিরে এসেছে। ওর গ্র্যান্ডপার বাসা আসার পর ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ গ্র্যান্ডপার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। তখন ওখানে আমরা অ্যাটর্নিকে দেখতে পাই, যে ওর গ্র্যান্ডপার খেয়াল রাখতো। অ্যাটর্নি তখন ক্যান নামের এক মেয়ের সাথে হোমকে পরিচয় করিয়ে দেয়, আজ থেকে ও তোমার অ্যাসিস্ট্যান্ট। হোম তখন ক্যানকে দেখে ওর সাথে ফ্লার্ট করা শুরু করে। ক্যান বলে, তুমি আমার বস, আমি তোমার এমপ্লয়ি, আমি শুধু তোমার কাজ করব, তোমার এসব আজাইরা কথা শোনার তো আমার কোনো সময় নেই। আসলে ক্যান ছিল খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি মেয়ে, যে কাজ ছাড়া কিছুই বুঝতো না। একটু পর তো হোমের সাথে দেখা করতে আঙ্কেল সম আসে, যে সাথে করে একজন বডিগার্ড নিয়ে আসে হোমের জন্য, 24 ঘন্টা যাতে হোমকে সুরক্ষা দেওয়া যায়। এখানে তো হোম ওর বডিগার্ডকে দেখে ওর সাথে মজা মাস্তি করা শুরু করে। ওর চাইল্ডিশ আচরণ দেখে ক্যান অনেক বেশি অবাক হয়। অ্যাটর্নিকে জিজ্ঞেস করে, এ বাসার সবাই কি এরকম আজব নাকি? অ্যাটর্নি তখন বলে, এ বাসার সবচেয়ে আজব যে সদস্য সে এখনো আসেনি। একটু পর ওখানে আন্টি পং আসে। আসার পরে চিৎকার চেঁচামেচি শুরু করে, হোম এত এত প্রপার্টিজ কিভাবে সামলাবে? কিন্তু এখনো তো এ প্রপার্টির ভাগাভাগি হয়নি। এরপর সবাইকে একত্রিত করা হয়। গ্র্যান্ডপা মারা যাওয়ার আগে উনি নিজের সম্পত্তি ভাগাভাগি করে গিয়েছেন। তখন অ্যাটর্নি একটি ভিডিও দেখায়, ওদের বাসার পেছনে ছোট একটি বাংলো আঙ্কেল সমের নামে দেওয়া হয়, আর ওদের এই প্রপার্টির 3% আন্টি পংকে দেওয়া হয়, আর বাকি যত সম্পত্তি রয়েছে এগুলো সব হোমের নামে করে দেওয়া হয়েছে। আসলে আন্টি পং তো ওনার আপন মেয়ে ছিল না, যেটা আন্টি পংও জানতো, কিন্তু এত কম সম্পত্তি পেয়ে তিনি একদমই খুশি ছিল না। কিন্তু আঙ্কেল সম তো নিজের সম্পত্তি পেয়ে ভীষণ খুশি হয়। হোম নিজের নামে এত সম্পত্তির কথা শুনে ও অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ও কখনো এত সম্পত্তি আশা করেনি। গ্র্যান্ডপার একমাত্র ব্লাড রিলেটিভ হোমই ছিল, যার কারণে গ্র্যান্ডপা সব সম্পত্তি হোমের নামে করে দিয়েছে। যেটাতে আঙ্কেল সমও হোমের জন্য অনেক বেশি খুশি হয়, কিন্তু আন্টি পং তো অনেক বেশি রেগে যায়, তুমি এত সম্পত্তি দিয়ে কি করবে? উনি তো আসে হোমকে মারার জন্য। যেগুলো দেখে হোম অনেক বেশি অবাক হয়, ভাবতে থাকে এ মহিলা কি পাগল হয়ে গেল নাকি। এরপর হোম আঙ্কেল সমকে বলে, আমি এত সম্পত্তি দিয়ে কি করব? আমি তো কিছুদিনের মধ্যেই এগুলো বিক্রি করে দিয়ে আবারও আমেরিকা চলে যাব। তখন আঙ্কেল সমকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে, আসলে তোমার এই প্রপার্টিজ বিক্রি করা এত সহজ হবে না, কারণ মানুষ এগুলো কিনতে চাচ্ছে না। মানুষ তো এই সম্পত্তিগুলো কিনতে ভয় পাচ্ছে। যেটা শুনে হোম একটু অবাক হয়, কেন এত ভালো ভালো জায়গা কেন মানুষ কিনতে চাচ্ছে না? তখন ক্যান হোমকে একটি ভিডিও দেখায়। ভিডিওটি ছিল প্যাংয়ের লাইভ স্ট্রিমের একটি ভিডিও। আসলে বেস্ট যে ওর নতুন বাসাটি নিয়েছিল সেটা রিভিউ করার জন্য প্যাং বেস্টের বাসায় গিয়েছিল। ওরা যখন বাসাটির ভিডিও রেকর্ড করছিল, হঠাৎ করে দেয়ালে একটি বডির প্রিন্ট দেখতে পায়। ওরা যতবারই এই প্রিন্টটি পরিষ্কার করার চেষ্টা করছে, ততবারই প্রিন্টটি আরো গাঢ় হতে থাকে, যেটাতে ওরা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর বেস্ট যখন পিচকে হেল্প করতে বলে, পিচ এসে দেখে ওখানে একটা লোকের বডি ঝুলে আছে। তখন তো ওই লোকের গোস্ট পিচকে টেনে বাইরে নিয়ে যায়, যেটা দেখে প্যাং আর বেস্ট দুজনেই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। লাইভ স্ট্রিমে যত মানুষই দেখছিল, তখন সবাই বুঝতে পারে এই জায়গাটি যে হন্টেড। আশেপাশে পুরো জায়গায় ছড়িয়ে গিয়েছে এটা, যার ফলে এখন তো হোমের গ্র্যান্ডপার এই প্রপার্টিজ কেউই কিনতে চাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। যেটাতে হোম অনেক বেশি রেগে যায়, সবকিছু এই লাইভ স্ট্রিমের জন্যই হয়েছে। ও তখন রেগে পিচের বাসা আসে। পিচ আর ওর বোনকে ওয়ার্নিং দেয়, তোমরা তোমাদের এই আজাইরা পাবলিসিটি যদি বন্ধ না করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে জেলে পাঠাবো। পরের সিনে দেখি হোম তো ওই বাসায় এক এক্সোসিস্টকে ডাকে। এখানে ওনার কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারি উনি আসলে নাটকবাজ ছিল, টাকার জন্য এক্সোসিস্ট হওয়ার অভিনয় করছে। কিন্তু হঠাৎ করে ওনার সাথে ভুতুরে কিছু কর্মকাণ্ড ঘটতে থাকে, যেটাতে ওরা অনেক বেশি ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। আর বেস্ট তো হোমকে বলে দিয়েছে, না আমি তোমার এই বাসাটি কিনবো না, এই বাসাটি সত্যি হন্টেড। অন্যদিকে পিচ যখন এই ব্যাপারে জানতে পারে, তখন ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কারণ হোম তো ওদেরকে থ্রেট দিয়ে গিয়েছে, ওরা যদি এর সলিউশন না বের করতে পারে তাহলে ওদেরকে ফাইন করতে হবে। তখন প্যাং ওকে সান্ত্বনা দেয়, আমরা দুজন মিলে নিশ্চয়ই এটা সলভ করতে পারবো। পিচের মাথা তখন একটি আইডিয়া আসে, ও তখন হোমের ওই বাসা আসে, যেখানে আসার পর ও বেস্টকেও দেখতে পায়। পিচ আসার পর এখানে দেখতে পায় ওই বডি প্রিন্ট তো আশেপাশেও ছড়িয়ে গিয়েছে। এরপর আমরা দেখি পিচ বেস্টের সাহায্য নিয়ে ফ্রাইড রাইস রান্না করে। যেহেতু পিচ স্পিরিট দেখতে পেত, সেহেতু ও জানতে পারে এই স্পিরিটটি ছিল একজন ওয়ার্কারের, যে এখানে কাজ করার পরই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। দুর্ঘটনার কারণে
উনি নিজের শেষ খাবার না খেয়ে মারা গিয়েছিল। উনি তখন অনেক বেশি ক্ষুধার্ত ছিল। হোমের গ্র্যান্ডপা তো এই নিউজটি ধামাচাপা দিয়ে দেয়, কিন্তু এটাতে ওয়ার্কার স্পিরিট একদমই খুশি ছিল না। এজন্যই পিচ এই স্পিরিটের জন্য ফ্রাইড রাইস রান্না করে আর স্পিরিটকে এই ফ্রাইড রাইস অফার করে, বলে এই বাসাটি তুমি অনেক সুন্দরভাবে মেক করেছো, বাসাটি বানাতে তোমার অনেক অবদান ছিল, আমরা সবসময় তোমার এই অবদান মনে রাখবো। তখন স্পিরিট খুব খুশি হয়ে পিচের দেওয়া ফ্রাইড রাইস খেতে থাকে। ওই স্পিরিট তো ভ্যানিশ হয়ে যায়। তখন আমরা দেখি দেয়ালে যে প্রিন্ট ছিল সেটাও গায়েব হয়ে যায়, যেটা দেখে বেস্ট এই বাসাটি এখন কেনার জন্য রাজি হয়ে যায়। তখন আমরা দেখি ব্যাংক তো এগুলো লাইভ করছিল। লাইভে সবাই যখন এত হ্যান্ডসাম এক এক্সারসাইজ দেখতে পায় তখন তো সবাই পিচের অনেক প্রশংসা করতে থাকে। আর সোশ্যাল মিডিয়াতে পিচ এখন অনেক ফেমাসও হয়ে যায়। আশেপাশে ওর এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, যেগুলো দেখে তো হোম অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তো হোমের ওর গ্র্যান্ডপার একটা কথা মনে পড়ে, তুমি যখন তোমার প্রপার্টিজ বিক্রি করবে তখনই তুমি তোমার প্রপার্টিজের মানে বুঝতে পারবে আসল ঘর কি হয়। এরকম মাইন্ডসেট নিয়েই তোমার প্রপার্টিজ বিক্রি করতে হবে। হোম এখন ভালো করে বুঝতে পারে ওর এই প্রপার্টিজগুলো বিক্রি করার জন্য পিচের সাহায্যের প্রয়োজন। পরের সিনে দেখি হোম তো লুকিয়ে পিচের বাসা আসে। রাতে পিচ ওর বাসা যখন হোমকে দেখতে পায় তখনও অনেক বেশি ভয় পেয়ে যায়। হোম তখন পিচকে বলে, আমি ভালো করে জানি তুমি অভাবে আছো আর তোমার খুব বড় স্বপ্ন তুমি নিজের জন্য একটি বাসা কিনতে চাও। যদি সত্যি তুমি টাকা ইনকাম করতে চাও তাহলে আমার সাথে তোমার টিম আপ করতে হবে, তোমার আমাকে সাহায্য করতে হবে আমার প্রপার্টিজ বিক্রি করাতে। অন্যদিকে আমরা তিনজন ইয়াং ছেলেকে দেখতে পাই যারা একটি বন্ধ ফ্যাক্টরিতে বসে স্পিরিট বোর্ডের সাহায্যে কোনো স্পিরিটকে ডাকার চেষ্টা করে, কারণ ওরা কেউই এগুলিতে বিশ্বাস করতো না। ওরা সবাই প্রমাণ করতে চাচ্ছিল আসলে গোস্ট বলতে এই পৃথিবীতে কিছুই নেই। কিন্তু ওরা যখন ওদের এই বোর্ড গেমটি শুরু করে হঠাৎ করেই গেমটি কাজ করতে থাকে, যেটাতে ওরা অনেক বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যখন পালাতে নেয় তখন তো ওদের মধ্যে একজন একটি মেয়ের গোস্টে পজেসড হয়ে যায়, যেটা দেখে তো বাকি দুজন অনেক বেশি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে হোমের সাথে তো পিচ টিম আপ করার জন্য রাজি হচ্ছিল না, কারণ পিচ প্রথম দেখাতেই হোমকে একদমই পছন্দ করেনি, ও খুবই ইরিটেটিং ছিল। কিন্তু ওদের এই কথাগুলো তখন ব্যাং শুনতে পায়, যেহেতু টাকার কথা বলছে ও, এজন্য ব্যাং সাথে সাথেই রাজি হয়ে যায়। ও পিচকে বলে, হ্যাঁ হ্যাঁ আমরা নিশ্চয়ই হোমের সাথে কাজ করব। হোম বলে, আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি তোমাদের ট্রায়াল নেব। কালকে ওদের দুজনকে একটি জায়গায় ডাকে। পরদিন সকালে হোম পিচ আর ব্যাংকে ওই ফ্যাক্টরিতে নিয়ে আসে। হোম তখন ক্যানকে বলে, আসলে ফ্যাক্টরিটি 10 বছর ধরে বন্ধ। রিউমার ছড়িয়েছে এই ফ্যাক্টরিতে নাকি একটি মেয়ের স্পিরিট দেখা যায়। এরপর তো ওরা সবাই ওই ফ্যাক্টরির ভেতরে আসে। হোমের কাছে তো সবকিছু ফানি লাগছিল। একটু পর ফ্যাক্টরির বাইরে ওরা এক আঙ্কেলকে দেখতে পায়। এই ফ্যাক্টরির বাইরে ওনার একটি দোকান ছিল। লোকটি তখন ওদেরকে বলে, আসলে 10 বছর আগে এই ফ্যাক্টরিতে রিট নামের একটি মেয়ে কাজ করত। ও তো মাঝে মাঝে ফ্যাক্টরিতে নানা জিনিসপত্র চুরিও করত। একদিন তো চুরি করার সময় ধরা পড়ে যায়, যার ফলে ওর ম্যানেজার ওকে অনেক বকাবকি করে ওকে ফ্যাক্টরি থেকে ফায়ার করে দেয়। এগুলোতে ও এত বেশি শক পেয়েছিল যে ও ফ্যাক্টরিতে সুইসাইড করে নেয়। এরপর তো উনি জানতে পারে ওরা এখানে ওই স্পিরিটকে তাড়াতে এসেছে, যেটাতে উনি অনেক বেশি অবাক হয়। জিজ্ঞেস করে, তোমরা কিভাবে তাড়াবে? পিস তো এটা বলে না ও যে স্পিরিট দেখতে পেত। ওরা তখন কেউই ওনাকে কিছুই বলে না। বেশ ভাবতে থাকে, আমি তো গোস্ট দেখতে পাই। আর ওর কাছে আরেকটি আইডিয়া ছিল, যেহেতু ও ভালো কুক করতে পারতো, ও নিজের খাবার দিয়ে গোস্টকে অ্যাট্রাক্ট করবে। একটু পর তো ওরা ভেতরে আসে। আর ওরা তো রিটের ব্যাপারে ইনভেস্টিগেট করেছিল, জানতে পেরেছিল রিটের পছন্দের খাবার ছিল স্যান্ডউইচ। তখন পিচ রিটের জন্য স্যান্ডউইচ বানায়। একটু পর আমরা দেখি ওরা তিনজন ফ্যাক্টরির একদম মাঝখানে আসে, আর ক্যান তো বাইরে ওদের জন্য ওয়েট করছিল। একটু পর তো পিচ রিটের গোস্টের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তখন তো নিজের বানানো স্যান্ডউইচ রিটকে অফার করে, যেটাতে রিট অনেক বেশি রেগে যায়। তখন তো ওরা দেখতে পায় এখানে যত ম্যানিকুইন ছিল ওগুলো ঘাড় বাঁকা করে ওদের দিকে তাকিয়ে আছে, যেটাতে ওরা তিনজনই অনেক বেশি ভয় পেয়ে যখন বের হতে নেয়, বাইরে থেকে তো ক্যান দরজা লক করে রেখেছিল। তখন ওরা চিৎকার চেঁচামেচি করতে থাকে হেল্পের জন্য। একটু পর ক্যান যখন দরজা খুলে তখন তো ওরা তাড়াহুড়ো করে ভয় পেয়ে এখান থেকে বের হয়, যেটাতে ক্যান একটু অবাক হয়, তোমরা তো এখানে গোস্ট দেখতে এসেছিলে, তাহলে এত ভয় কেন পাচ্ছ? ওরা তো কেউই ক্যানের কথা না শুনে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। একটু পর তো হোম পিচের সাথে খুব রাগারাগি করতে থাকে, তুমি
ওর জন্য কি স্যান্ডউইচ বানিয়েছো? তোমার খাবার খুবই বাজে হয়তো, এই জন্য ও রেগে আমাদের উপর অ্যাটাক করতে এসেছে। এখানে তো ও পিজের খাবারের খুব ইনসাল্ট করতে থাকে, যেটাতে পিজ অনেক বেশি রেগে যায়। যেহেতু একজন শেফ ছিল, এগুলো ওর খুব গায়ে লাগে। ও বলে, আমি কখনোই তোমার সাথে কাজ করব না। একটু পর আমরা দেখি ব্যাং এসে পিজকে বোঝানোর চেষ্টা করে। আচ্ছা, আমি মানলাম তুমি হোমের সাথে কাজ করতে চাচ্ছ না, কিন্তু তুমি তো চাইলে রিডকে সাহায্য করতে পারবে, ওর স্পিরিটকে শান্তি প্রদান করতে পারবে। আমরা তো চাইলেই ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারবো। এই জন্য তো আমাদের আগে জানতে হবে ও কিভাবে মারা গিয়েছে, কি জন্য মারা গিয়েছে। পরের দিনে দেখি ওরা দুজন তো রিটের মায়ের সাথে দেখা করে। রিটের মা বলে, রিট তো ওর বয়ফ্রেন্ডের সাথে ফ্যাক্টরিতে কাজ করতো। ও তো দেখতে খুব সুন্দর আর হার্ড ওয়ার্কিং একটি মেয়ে ছিল। সবাই ওকে অনেক পছন্দ করত, কিন্তু ম্যানেজার তো ওর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়েছিল, যেটা ও মেনে নিতে পারেনি। এগুলো শুনে তো পিচ বুঝতে পারে আসলে রিটের স্পিরিট কি যাচ্ছে। রিট চাচ্ছে ওর উপর যে মিথ্যে অপবাদগুলো আছে এগুলো ক্লিয়ার করতে। অন্যদিকে আমরা হোমকে দেখি যে রিটের স্পিরিটের সাথে কথা বলার জন্য নিজের বডিগার্ড আর কেনের সাহায্যে খুব দামি দামি আর খুব মজার খাবার নিয়ে আসে। আসলে ও তো ভেবেছিল যেহেতু আগের বার পিচ গোস্টকে খাবার দিয়ে ইমপ্রেস করিয়ে ভ্যানিশ করেছে, সেহেতু এবারও ও নিজেও খাবার দিয়ে স্পিরিটকে ভ্যানিশ করতে পারবে। ওম তো রিটকে ওরে খাবার একসেপ্ট করতে বলে আর ওর ফ্যাক্টরি থেকে গায়েব হয়ে যেতে বলে। এগুলো দেখে আর শুনে তো রিটের স্পিরিট অনেক বেশি রেগে ওদের গায়ের ওপরই খাবার সব ছুঁড়ে মারে। তখন তো ভয় পেয়ে হোমার আর ওর বডিগার্ড ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ক্যান রিটের লকারের সামনে আসে। তখনও ওখানে রিটের বয়ফ্রেন্ডের একটি লাভ লেটার দেখতে পায়। পরের দিনে দেখি হোম যখন বাসা আসে তখন আঙ্কেল সমের সাথে ওর দেখা হয়, আর ওর আঙ্কেল সমের সাথেও শেয়ার করে আজকে ওর সাথে আসলে কি কি হয়েছিল। আঙ্কেল বলে, তোমরা যদি একসাথে কাজ করতে চাও তাহলে তো সবার সবার ব্যাপারে জানা উচিত, আর তোমার টিম মেম্বাররা কীরকম সেটাও তোমার জানতে হবে। পরের দিন তো হোম নিজের বডিগার্ডকে নিয়ে পিজার বাসা আসে ওর সাথে কথা বলার জন্য, কিন্তু তখনও লক্ষ্য করে পিজার ব্যাং খুব তাড়াহুড়োর মধ্যে কোথায় যাচ্ছে। তখন তো হোম ওদেরকে ফলো করতে থাকে। ও তখন দেখতে পায় পিজ আর ব্যাং মিলে একটা লোককে কিডন্যাপ করে ওই ফ্যাক্টরির বাইরে নিয়ে এসেছে, যেটা দেখে ও ভীষণ অবাক হয়ে যায়, কারণ ও কখনো ভাবতে পারেনি ওরা যে মানুষকে কিডন্যাপও করতে পারবে। এরপর তো ও ওদেরকে ফলো করতে করতে ভেতরে চলে আসে। তখন দেখতে পায় পিজ যে পকেট থেকে একটি ছুরি বের করছে, সেটা দেখে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। ভাবতে থাকে ওরা কি এই লোকটিকে এখানে মার্ডার করতে নিয়ে এসেছে। হোম তখন ওখানে এসে ওদেরকে থামানোর চেষ্টা করে, কি করছো এসব, তোমরা মানুষ খুন করবে? পিচ তখন অবাক হয়ে যায়, কি বলছো এসব? হোম জিজ্ঞেস করে, তাহলে এই লোকটিকে তোমরা এই লোকটিকে কিডন্যাপ কেন করেছো? পিচ তখন এক্সপ্লেন করে, আসলে এই লোকটি তো 10 বছর আগে এই ফ্যাক্টরির ম্যানেজার ছিল। এই ম্যানেজারই তো রিডকে ফায়ার করেছিল। তো আমি চাচ্ছি এই ম্যানেজার যাতে রিডের স্পিরিটকে সরি বলে, যাতে করে রিড ওর স্পিরিটকে শান্ত করতে পারে। ম্যানেজার তখন বলে, আমি তো ওর বিরুদ্ধে মিথ্যে কোনো এলিগেশন লাগাইনি, কারণ সত্যি সত্যি ও ফ্যাক্টরি থেকে জিনিসপত্র চুরি করেছিল। ও তো একটি আর্টিফিশিয়াল হেয়ার চুরি করতে চাচ্ছিল, যেটা খুবই এক্সপেন্সিভ ছিল। তখন ম্যানেজারের সাথে পিজ আর হোমের একটু কথা কাটাকাটি হয়, যেটাতে রিটের স্পিরিট খুব বেশি রেগে ব্যাংকে পজেস্ট করে নেয়। তখন ওদের উপর অ্যাটাক করতে নেয়, যেটা দেখে পিজ অনেক বেশি ভয় পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখন হোম তো পিজকে কোলে করে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। এরপর একটি রুমে এসে ও লুকায়। তখন তো পিজকে খুব জোরে এক থাপড় মেরে ওকে জ্ঞানে ফিরায়, আর বলে, এখন আমরা কি করব আর ব্যাংকে কিভাবে বাঁচাবো? পিজ তখন ভাবতে থাকে হয়তো রিড ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। ও তো শুধুমাত্র গোস্টদের দেখতে পেত, ওদেরকে শুনতে পেত না। একটু পর তো ওদেরকে খুঁজতে খুঁজতে ওখানে ব্যাংক চলে আসে। এখনো ব্যাংকে রিড পজেস্ট করেছিল। তখন তো হোমকে ওখান থেকে সরিয়ে ও পিচের সামনে আসে। পিচ তো প্রচন্ড ভয় পাচ্ছিল। তখনই ওখানে ক্যান আসে এক মঙ্ককে নিয়ে, যে আসলে রিটের বয়ফ্রেন্ড ছিল। মঙ্ক তখন বলে, আসলে রিড ছিল খুব দরিদ্র এক ফ্যামিলির। ও এই ফ্যাক্টরিতে খুব কঠোর পরিশ্রম করত। সবাই ওকে অনেক বেশি পছন্দ করত, যেহেতু দেখতে খুব সুন্দরী আর হার্ডওয়ার্কিং। সেহেতু ও সবারই মন জয় করতে পেরেছে। আর ওর চুল ছিল খুব ঘন আর খুব সুন্দর, যেটা ওর বয়ফ্রেন্ড অনেক বেশি পছন্দ করত। কিন্তু কিছুদিন পরই রিড জানতে পেরেছে ও যে ক্যান্সারের ফাইনাল স্টেজে আছে।
যেটাতে ও অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে। ক্যান্সারের ফলে তো আস্তে আস্তে ওর এই সুন্দর চুলগুলো পড়তে শুরু করে। কিন্তু এত অসুস্থতার মাঝেও ও ফ্যাক্টরিতে কাজ করা বন্ধ করেনি। এগুলো যখন ওর বয়ফ্রেন্ড জানতে পারে তখন তো ওর বয়ফ্রেন্ডেরও অনেক বেশি খারাপ লাগে। ওর বয়ফ্রেন্ড ওকে কাজ ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু রিড বলে আমি যদি কাজ ছেড়ে দেই তাহলে আমি মারা যাওয়ার পর তো ফ্যাক্টরি আমার ফ্যামিলিকে কম্পানসেশন দেবে না। আমি চাই আমার টাকা দিয়ে আমার ফ্যামিলি চলুক। কিন্তু ধীরে ধীরে তো রিডের শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। ওর সব চুলই পড়ে যায়, সেটাতে ও অনেক বেশি ভেঙে পড়ে। সবার সামনে নিজেকে স্ট্রং প্রমাণ করার জন্য ওর তো নকল চুলের প্রয়োজন ছিল। তখন তো ফ্যাক্টরিতে ও এক সুন্দর চুলের ডিজাইন দেখতে পায়, যেটা পুরো ওর চুলের মতো ছিল। ও তো শুধুমাত্র ওই আর্টিফিশিয়াল হেয়ারটি নিয়েছিল ট্রায়াল দিতে। ও নিজেকে আবার আগের মতো দেখে কিছু সময়ের জন্য খুশি হতে চাচ্ছিল, কিন্তু তখনই ওকে ম্যানেজার দেখে ফেলে। আর ম্যানেজার ওকে ভুল বুঝে ভেবেছিল হয়তো ও এটা চুরি করছে, যার ফলে ম্যানেজার ওকে অনেক বেশি ইনসাল্ট করে আর ওকে জব থেকে ফায়ার করে দেয়। যেহেতু রিড খুবই ডেডিকেটেড আর সৎ ছিল, সেহেতু ও এই মিথ্যা অপবাদ মেনে নিতে পারেনি। আর ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, নিজের শরীরের অবস্থা, এগুলোতে ও অনেক বেশি ডিপ্রেসড ছিল, যার কারণে ও ওখানেই সুইসাইড করে। প্রেজেন্টে বয়ফ্রেন্ড মঙ্ক বলে ও আসলে ওটা চুরি করেনি, নিজে জাস্ট আগের মতো নিজেকে কয়েক মিনিটের জন্য দেখতে চেয়েছিল। ওর মৃত্যুর পর তো আমি ওই ফ্যাক্টরিতে কাজ করা ছেড়ে দিয়েছি। এরপর আমি মঙ্ক হিসেবে জয়েন হয়েছি, যাতে করে আমি রিডের আত্মাকে শান্তি দিতে পারি। কিন্তু আমি বুঝতে পারছি না রিড আসলে কি চাচ্ছে। এগুলো শুনে তো ওদের সবারই অনেক বেশি খারাপ লাগে। তখন ব্যাং ওখানে একটি সুন্দর আর্টিফিশিয়াল হেয়ারের উইগ বানায় আর রিডকে অফার করে, যেটা দেখে রিড অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর ও অনেক বেশি খুশি হয়, তার মানে ওর শেষ ইচ্ছেটা পূরণ হয়েছে। ও শেষবারের মতো নিজেকে সুন্দর চুলে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ফাইনালি রিডের আত্মা শান্তি পেয়েছে। এরপর তো ওর আত্মা ভ্যানিশ হয়ে যায়, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি হয়। এরপর তো ফাইনালি ওরা 10 বছর পর এই ফ্যাক্টরিটিও বিক্রি করতে সক্ষম হয়। এরপর আমরা দেখি ওরা 4জন মিলে তো ফ্যাক্টরি থেকে ইউনিফর্ম নিয়ে একটি অ্যাডভার্টাইজের শ্যুট করে, যাতে করে ওরা হোমের বাকি প্রপার্টিজও বিক্রি করতে পারে। সবাই তো ওদের সবাইকে অনেক বেশি পছন্দ করে। মোটামুটি ব্যাঙের স্ট্রিমগুলোও ভাইরাল হচ্ছিল, যেটাতে ব্যাং অনেক বেশি খুশি হয়। পরের সিনে দেখি পিচ একটু কনফিউজ ছিল। ও ব্যাংকে বলে সবসময় যে আমরা ঠিকভাবে কাজ করতে পারবো এমনটা না, এখানে আমাদের ক্ষতিও হতে পারে। ফ্যাক্টরিতে তোমার সাথে যা হয়েছিল আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ব্যাং ওকে সান্ত্বনা দেয়, আরে কিছুই হবে না। পরের সিনে হোম ওদের সাথে দেখা করতে আসে আর এই প্রথম কাজের জন্য ওদেরকে স্যালারি দেয় আর বলে আমরা তো রিটের মাকে ওনার কম্পালসেশন মানি দিব। যেটা শুনে ওরা দুজনই অনেক বেশি খুশি হয়। পিস তখন বুঝতে পারে আমি হোমকে যতটা খারাপ ভেবেছিলাম ও ততটাও খারাপ না। অন্যদিকে ক্যান যখন অ্যাটর্নিকে এটা বলে রিডের মাকে কম্পানসেশন টাকা ফেরত দেওয়ার জন্য, তখন অ্যাটর্নি বলে তোমরা এভাবে হোমের গ্র্যান্ডপার টাকাগুলো নষ্ট করতে পারো না, তোমাদের তো জানতে হবে কিভাবে টাকাগুলো ইনভেস্ট করতে হয়, এভাবে আমরা যাকে তাকে টাকা দিতে পারবো না। এই কথাগুলো শুনে ক্যান অনেক বেশি অবাক হয়। ও ভাবতে থাকে এরা এভাবে কেন কথা বলছে। ক্যান তখন বুঝতে পারে এই ফ্যামিলির কিছু সিক্রেট আছে, যেগুলো হয়তো ওরা কেউই জানে না। বৃষ্টির মধ্যে এক বাইক রাইডার খুব স্পিডে বাইক চালিয়ে একটি হোটেলে আসে খাবার ডেলিভারি দেওয়ার জন্য, যে হেলমেট পরা অবস্থায় ছিল। তখন রিসেপশনিস্ট ওকে তো যাওয়ার পারমিশন দেয়, কিন্তু যাওয়ার আগে হেলমেটটি খুলতে বলে। ওই রাইডার যখন নিজের হেলমেটটি খুলে, তখন রিসেপশনিস্ট রাইডারকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ওই রাইডারের মাথাই ছিল না। পরের সিনে আমরা ব্যাংকে দেখি যে লাইভের মধ্যে একটি গোস্ট ট্র্যাকার রিভিউ করছিল। ওই মেশিনটি তখন ওদের ওয়াশরুমের দিকে সিগন্যাল দেয়। ও যখন ওয়াশরুমে আসে, ওখানে আসার পর তো ও পিচকে দেখতে পায়। তার মানে লাইভের মধ্যে প্রমাণিত হলো এই মেশিনটি একদমই কাজ করে না। তখনই ওদের ল্যান্ডলর্ড আবার এসে ওদেরকে বকাবকি শুরু করে, তোমরা তোমাদের রেন্ট কবে পে করবে। আসলে ব্যাংক তো সব টাকা যা হোমের থেকে পেয়েছিল এই মেশিনটি কেনার জন্য ও সব টাকাই খরচ করে ফেলেছে। এখন তো ভয়ে ভাই বোন কেউই দরজা খুলে না। ওরা তখন ল্যান্ডলর্ড চলে যাওয়ার জন্য ওয়েট করছিল, কিন্তু তখনই পর্দার পেছনে একটি গোস্ট দেখে তো পিচ অনেক বেশি ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন ল্যান্ডলর্ড ওদেরকে দেখতে পায় আর অনেক বকাবকি করে বাসা থেকে বের করে দেয়। ওদের তো থাকার কোনো জায়গা ছিল না, এজন্য ওরা হোমের কাছে আসে সাহায্যের জন্য। হোম তো প্রথমে ওদেরকে অনেক টিজ করে, কিন্তু ও পিচকে একটি শর্ত দেয়, আমি তোমাদেরকে থাকার জায়গা দেব,
কিন্তু এর আগে তোমার তো আমার প্রশংসা করতে হবে। আমি ভালো করেই জানি তুমি আমাকে একদমই পছন্দ করো না। তুমি এটা বলো আমি কাইন্ড আর খুব হ্যান্ডসাম একটি ছেলে। ফার্স্টে তো পিচ বলতে চাচ্ছিল না, কিন্তু ব্যাঙের জোড়াজড়িতে ও তখন হোমকে কাইন্ড আর হ্যান্ডসামও বলে, যেটাতে হোম অনেক বেশি খুশি হয়। আর তখন ওদেরকে ওরে বাসার বেসমেন্টে থাকার পারমিশন দেয় আর ওদেরকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলে। পিচ তখন পেপারটি পড়তে নেয়, কিন্তু ব্যাং তখন ওর হাত থেকে পেপারটি কেড়ে জলদি সাইন করে দেয়। হোম তখন বলে, আশ্চর্য, তোমরা এই কন্ট্রাক্ট পেপারটি পড়োনি কেন? কারণ আমি যে কন্ট্রাক্টটি তোমাদের দিয়েছিলাম সেটাতে লেখা ছিল তোমরা যে প্রপার্টি বিক্রি করতে আমাকে সাহায্য করবে তার মাত্র 1% তোমরা পাবে। আমি তো ভেবেছিলাম তোমরা পড়ার পর কাহিনী করবে, এরপর তোমাদেরকে বাড়িয়ে দেবো, কিন্তু যেহেতু তোমরা রাজি হয়ে গিয়েছো সেহেতু এখন তো 1%ই পাবে। যেটা শুনে পিচ আর ব্যাংক দুজনই অনেক বেশি শকড হয়ে যায়। 1% টাকা দিয়ে আমরা কি করব? তখন তো ওরা জানতে পারে আসলে 1%ই 10 লাখ টাকার মতো। যেটা শুনে ওরা দুজনই খুশি হয়ে যায়। এই কন্ট্রাক্ট পেপারে আরেকটি রুল ছিল, যেটা ছিল হোম ওদেরকে যা বলবে ওদের তাই করতে হবে। তার মানে হোমের সব কথা ওদেরকে শুনতে হবে। হোম তখন বলে, আমি তোমাকে ফার্স্ট অর্ডার দিচ্ছি। ও পিচকে বলে, আমার জন্য তোমার গান গাইতে হবে। যেটা শুনে পিচ অনেক বেশি রেগে যায়। হোম বলে, যদি এটা না শোনো তাহলে তোমাদের জন্য তো দরজা খোলা আছে, তোমরা বের হয়ে যেতে পারো। আমি জানি না তুমি তোমার বোনকে নিয়ে কোথায় থাকবে। পিচের তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও ও গান গাইতে থাকে। এখানে আমরা ভালো করে বুঝতে পারছি হোম যে পিচকে টিস করছে। এখানে ও পিচের অনেক মজা নেয়। এগুলো করে তো হোম অনেক বেশি খুশি হচ্ছিল। আর পিচ তো হোমের উপর অনেক বেশি রেগেছিল, কিন্তু বেচারা কিছু বলতেও পারছে না। হোম ওদেরকে বলে, তোমাদের নেক্সট কাজ হচ্ছে আমার গ্র্যান্ডপার হোটেলে যাওয়া। ওখানে গিয়ে এক্সোরসিজম করতে হবে। এরপর ওরা যখন ওখানে আসে তখন আমরা জানতে পারি আসলে এটা তো প্যালেস ছিল। ক্যান তখন ওদেরকে বলে, আসলে কিছু বছর আগে তো এই প্যালেসে যারা আসতো তারা মাঝে মাঝেই এক হেলমেট পরা রাইডারকে দেখতে পেত, যাকে সবসময় বৃষ্টির মধ্যেই দেখা গিয়েছিল। এরপর এখানে হন্টের কিছু ঘটনাও ঘটেছিল, যার কারণে লোকেরা এখানে আসা কমিয়ে দেয়, কারণ সবাই ভয় পাচ্ছিল। এর ফলে তো এই প্যালেসটিও বন্ধ হয়ে যায়। আমরা ওই রাইটারের ব্যাক স্টোরি বের করেছি, যে হয়তো একজন ডেলিভারি ম্যান ছিল, হঠাৎ এক দুর্ঘটনায় ও মারা গিয়েছে। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, যারাই ওকে দেখেছে ওই রাইডারের তো কেউই মাথা দেখতে পায়নি। পিস তখন ওদেরকে জিজ্ঞেস করে, তুমি যেহেতু বললে ওই রাইডার বৃষ্টির সময় আসে, তাহলে কি আমাদের বৃষ্টির জন্য ওয়েট করতে হবে? হোম বলে, আমি তো ফুল প্ল্যান নিয়ে এখানে এসেছি। এরপর তো হোমের বডিগার্ড ওখানে পানি দিয়ে বৃষ্টির সিন তৈরি করার চেষ্টা করে, যেটা পিটার ব্যাঙের কাছে খুবই ফালতু প্ল্যান লাগে। কিন্তু তখন আমরা দেখি কিছুক্ষণ পরই তো সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়। এরপর ওরা তো প্যালেসটি ঘুরে দেখছিল, হঠাৎ করেই পিচ ওখানে ওই রাইডারের স্পিরিটকে দেখতে পায়, যেটাতে ওরা তিনজনই ভয় পেয়ে তখন একটা শেলফের পেছনে লুকিয়ে পড়ে। হোম তখন পিচকে বলে, তোমার তো উচিত ওর জন্য কিছু রান্না করা, কারণ তুমি তোমার রান্না দিয়ে গোস্টদের আকৃষ্ট করতে পারো। কিন্তু কথা হলো, ওরা খাবার রান্না করার যে জিনিসপত্র এনেছিল এগুলো তো গাড়ির মধ্যেই ভুলে রেখে এসেছে। তখন এখানে একটি ইনস্ট্যান্ট কফি মেশিনের মাধ্যমে ও কফি বানিয়ে গোস্টকে অফার করে, কিন্তু এখানে তো পিচ প্রচন্ড ভয় পাচ্ছিল। এদিকে হোম তো বারবার জিজ্ঞেস করে, ওই রাইডার কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি তো ওর ফেস দেখতে পেয়েছো, ওর ফেস কোথায়? পিচ তখন দেখতে পায় রাইডারের হাতে ওর মাথা, যেটা দেখে ও ভয় পেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তখন ব্যাং ওকে ওঠায়। একটু পর তো পিস দেখতে পায় রাইডার ওর খুব সামনে চলে এসেছে, যেটাতে ওরা তিনজনই ভয় পেয়ে ওখান থেকে বের হয়ে আসে। পিস তো বারবার বলতে থাকে জলদি করে গাড়িটি স্টার্ট করার জন্য, কিন্তু হোম তো ভয়ে গাড়ি চালাতেই পারছিল না। রাইডার ওদের কাছেই চলে এসেছে, যেটা দেখে পিচ প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন আমরা দেখি হঠাৎ করেই রাইডার ওখান থেকে গায়েব হয়ে যায়। আসলে বৃষ্টি থেমে গিয়েছে, যার কারণে পিচ রাইডার আর গোস্টকে দেখতে পায় না, কারণ এই গোস্ট শুধুমাত্র বৃষ্টির সময় আসে। এরপর ওরা সবাই যখন বাসা আসে, কেন ওদেরকে বলে, তোমরা বাচ্চাদের মতো এত ভয় কেন পাচ্ছিলে? ব্যাং তখন বলে, আরে তুমি নিজেই তো সবার থেকে বেশি ভয় পাচ্ছিলে, গাড়ির মধ্যে কিভাবে চিৎকার চেঁচামেচি করেছো তুমি কি ভুলে গিয়েছো? একটু পর তো একজন ডেলিভারি ম্যান আসে, যে গ্যাসের কি চুলা নিয়ে আসে। আসলে এটা তো পিচ ব্যাং অর্ডার করেছিল। তখন হোম একটু রেগে যায়, বলে, তোমরা এ বাসায় চুলা ইউজ করতে পারবে না। আমি চাই না আমার বাসায় কোনো ক্ষতি হোক, তোমরা শুধুমাত্র এখানে ওভেনই ইউজ করতে পারবে। এটা বলে ও ওখান থেকে চলে আসে। হোম
তো বাইরে থেকেই খাবার অর্ডার করে সব সময় খেত। ওর মতো তো আর সবাই এত বড়লোক না যে সবসময় বাইরে থেকে খাবার অর্ডার করে ওভেনে গরম করে খাবে। ওম যখন ডিনার করছিল, ওর একা ডিনার করতে একদমই ভালো লাগছিল না। তখন ওর গ্র্যান্ডপার ছবিটি দেখে ও গ্র্যান্ডপাকে অনেক বেশি মিস করতে থাকে। একটু পর তো খুব জোরে বৃষ্টি শুরু হয়, যেটাতে হোম অনেক বেশি ভয় পেয়ে নিজের বালিশ কাঁথা নিয়ে বেসমেন্টে ওদের কাছে চলে আসে। ব্যাংক তখন বলে, নিশ্চয়ই তুমি ভয় পেয়ে এখানে এসেছো, তাই না? হোম তখন ওদের সামনে ভাব দেখাতে থাকে, আমি তো এখানে কিছু কাজের জন্য এসেছি, আমি কেন ভয় পাবো? এই তো বড় ব্যাং যখন ওয়াশরুমে যায়, তখন হোম পিচের সাথে গল্প করতে থাকে। ও তখন নিজের পার্সোনাল কিছু কথা ওর সাথে শেয়ার করে। আসলে আমার বাবা মা মারা যাওয়ার পর তো আমি বাসায় কখনো খাবার খাইনি, সবসময় বাইরেই আমি খাবার খেয়ে আসতাম। আমার বাসায় একা একা খাবার খেতে খুব খারাপ লাগতো। এগুলো শুনে তো পিচের হোমের জন্য একটু খারাপ লাগে। পিচ তো নিজেদের খাবার রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছিল। তখনও হোমকেও বলে ওকে সাহায্য করতে, কিন্তু এখানে হোম কোনো কাজই করতে পারছিল না। ও তো ভেজিটেবলও পানি দিয়ে ওয়াশ করতে পারছিল না, যেটা দেখে পিচ ভালো করে বুঝতে পারে হোম যে কখনো নিজের কাজ নিজে করেইনি। এরপর পিচ তো ওর সাথে ওই বাইক রাইডারের ব্যাপারে কথা বলতে থাকে। আমি তো ওই রাইডারের হাতে একটি পেপার ব্যাগ দেখেছিলাম, যার মধ্যে রোজও ছিল। নিশ্চয়ই এটা স্পেশাল মানুষের জন্য ডেলিভারি ছিল। ও যেহেতু বারবার এই প্যালেসে আসছে, সেহেতু নিশ্চয়ই ওর স্পেশাল মানুষ এই প্যালেসেই থাকতো। আমরা যদি বের করতে পারি ওই স্পেশাল মানুষটিকে, আর ওর শেষ পার্সেল ওই স্পেশাল মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে হয়তো কিছু একটা করা যাবে। তুমি এ ব্যাপারে ক্যানের সাথে কথা বলো, ওখানে যারা যারা ছিল তাদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করো। পরের সিনে ক্যান যখন অ্যাটর্নির সাথে এ ব্যাপারে কথা বলতে আসে, অ্যাটর্নি তো কোনো কাস্টমারেরই ইনফরমেশন ওকে দিতে চাচ্ছে না। আসলে হোমের গ্র্যান্ডপার প্রপার্টিজ রিলেটেড কোনো ইনফরমেশনই উনি লিক করতে চাচ্ছেন না। এই তো বড় ওখানে আঙ্কেল সং চলে আসে। আঙ্কেল এগুলো শুনতে পায়। আঙ্কেল বলে, যেহেতু হোম বলেছে সেহেতু তোমার তো উচিত হোমকে সাহায্য করা। এরপর হোম আর ওর টিম মিলে তো সবাই ওই কাস্টমারদের ডিটেলস চেক করতে থাকে। এরপর যখন জানতে পারে ওই অর্ডার তো একটু স্পেশাল ছিল, তখন ওরা ভাবতে থাকে নিশ্চয়ই কোনো মেয়ের জন্য হবে। এই জন্য ওরা ফিমেল কাস্টমারদের ডিটেলস বের করে, কিন্তু ওরা তেমন কোনো ইনফরমেশন পায়নি। তখন তো পিচ রাইডারের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ভাবতে থাকে। তখন তো ওরা এক ফিমেল কাস্টমার খুঁজে পায়, যাকে রাইডার কয়েকবারই ডেলিভারি দিয়েছিল। এরপর ওরা তো ওই প্যালেসে ওই কাস্টমারকে ডাকে, যার নাম ছিল ডান। আসলে ও তো ট্রান্সজেন্ডার ছিল। এরপর ওরা যখন ওই বাইক রাইডারের ব্যাপারে টানের কাছে জিজ্ঞেস করে, টান বলে, আমি তো প্যালেসে অনেক সময় ধরে একা থাকতাম, আমার তেমন কোনো ফ্রেন্ড ছিল না। আমি ম্যাক্সিমাম তো আমি বাইরে থেকে খাবার অর্ডার করতাম। একদিন তো অনেক বৃষ্টির মধ্যেও কেউ আমার অর্ডার কনফার্ম করছিল না, একমাত্র ওই রাইডারই কনফার্ম করে আমাকে খাবার ডেলিভারি দিয়ে যায়। আমি তো ওর উপর অনেক বেশি খুশি হয়ে ওকে কফিও অফার করেছিলাম। এরপর থেকে প্রায়ই আমাদের কথা হতো, আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড হয়ে যাই। আমি সবসময় খাবার ডেলিভারি করার জন্য ওই রাইডারকেই সিলেক্ট করতাম। আমি ওকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিলাম। একদিন তো আমি নিজের ফিলিংসের কথা ওকে কনফেসও করেছিলাম, কিন্তু যেটা শুনে ও অনেক বেশি অবাক ছিল, ও কোনো কথাই বলেনি। তখন আমি কথা ঘোরানোর জন্য বলেছিলাম, আরে আমি তো মজা করছিলাম। এরপর তো ও আমাকে কিছু না বলে ওখান থেকে চলে গিয়েছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম ও যে আমাকে পছন্দ করে না। এরপর তো আমি অন্য জায়গায় শিফট হয়ে যাই ওর সাথে। এরপর আমার আর কখনো দেখাই হয়নি। তখন হোমার পিচ ওকে বলে, আসলে এক অ্যাক্সিডেন্টে তো ওই রাইডার মারা গিয়েছে। ওই দিন মারা গিয়েছে যেদিন তোমার জন্মদিন ছিল। আসলে রাইডার তো ওর জন্মদিনে গিফট নিয়েই ওর সাথে দেখা করতে যেতে নিয়েছিল, তখনই এক দুর্ঘটনায় ও মারা যায়। আসলে ওই রাইডারও টানকে পছন্দ করতো, ভেবেছিল ওর জন্মদিনে নিজের ফিলিংসের কথা কনফেস করবে, কিন্তু বেচারা শেষ সুযোগ তো পায়নি। যেটা শুনে তো টান অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তো ক্যান আর ব্যাং ওখানে একটি ফুড নিয়ে আসে, কারণ এটা লাস্ট ফুড ছিল যেটা রাইডার টানের জন্য নিয়ে যেতে চাচ্ছিল। টানের তখন মনে পড়ে ও একবার ওই রাইডারকে বলেছিল, যখন আমি আলাদা বাসা নিতে পারবো তখন তো তোমাকেও আমি আমার বাসায় ইনভাইট করব, তুমি চাইলে ওখানে থাকতে পারবে। এগুলো মনে করে টান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। একটু পর তো পিচ ওখানে রাইডারের গোস্টকে দেখতে পায়। পিচ তখন টানকে বলে এই খাবার টেস্ট করার জন্য। আসলে রাইডারের লাস্ট উইশ ছিল ওরা ওই দিন একসাথে ডিনার করবে, কিন্তু ওই দিন ডিনার করারও সুযোগ হয়নি। টান যখন খাবার টেস্ট করে তখন রাইডার নিজেও খাবার টেস্ট করে, তার মানে ওর শেষ ইচ্ছেটা পূরণ হয়েছে।
এরপরই রাইডারের গোস্ট ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি হয়। ফাইনালি হোমের আরেকটা প্রপার্টিও গোস্ট ফ্রি হলো। বাসায় আসার পর হোম একা যখন খাবার খেতে নেয় তখন ওর অনেক বেশি খারাপ লাগছিল। তখন তো হোম একা খাবার না খেয়ে সব খাবার নিয়ে বেসমেন্টে চলে আসে। ব্যাং তখন বলে, ভালোই হয়েছে তুমি চলে এসেছো, কারণ আজকে তো পিচ তোমার জন্য খাবার রান্না করেছে। যেটা শুনে হোম প্রথমে একটু অবাক হয়, মনে মনে ও অনেক বেশি খুশি হয়, আর ওদেরকে গ্যাসের চুলার বদলে একটি ইলেকট্রিক স্টোভ গিফট করে। হোম তখন বলে, আমার কাছে তো আরো ভালো বাসা আছে, তোমরা কি ওখানে শিফট হবে? পিচ বলে, না, আমার তো এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, আর এখানে কোনো গোস্ট আসে না আমাকে ডিস্টার্ব করার জন্য। হোম ভাবতে থাকে ছোটবেলায় তো বেসমেন্ট ওর খুব পছন্দের ছিল, কারণ ওর গ্র্যান্ডপা ওকে খেলার জন্য এই জায়গাটি উপহার দিয়েছিল। এরপর তো ও খুব খুশি হয়ে সবার সাথে একসাথে ডিনার করে। অন্যদিকে আমরা অ্যাটর্নি আর আঙ্কেল সমকে দেখতে পাই। অ্যাটর্নি বলে, আমরা তো হোমকে সব সত্যি বলতে পারবো না। সম বলে, যদি আমরা কোনো রেস্ট্রিকশন লাগাই তাহলে তো হোম আমাদের সন্দেহ করবে। আমি চাই না ও আমাদের সন্দেহ করুক, এই জন্যই আমি কোনো অ্যাকশন নিচ্ছি না। আর এমনি তো আমি তো ওদের উপর সিক্রেটলি নজর রাখছি। হোম ওর টিমকে বলে ওরা এবার নতুন এক বাসায় যাবে, যে বাসাটি ওর গ্র্যান্ডপা তো কিনেছিল, কিন্তু কেউই কখনো রেন্টে এ বাসায় থাকতে পারেনি। বাসার যে পুরনো মালিক ছিল, ওনার গোস্ট তো কাউকে ওখানে থাকতেই দেয়নি। ওরা ওখানে যাওয়ার আগে তো হোম ব্যাং এর লাইভ স্ট্রিমে সবকিছু বলে দেয়, যাতে করে ওদের টিম পাবলিসিটি পায়। ব্যাংও যাওয়ার আগে কিছু গোস্ট ট্র্যাকিং মেশিন নিয়ে নেয়, যাতে করে ও গোস্ট ট্র্যাক করতে পারে। এরপর তো ওরা সবাই মিলে ওই বাসায় আসে। পিচ এখানে আসার পর তো কোনো কিছুই দেখতে পায় না, ওর কোনো নেগেটিভও ফিল হয় না। ও তো পুরো বাসাটি ভালো করে চেক করে, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। পিচ বলে, আমার তো মনে হয় না কখনো এ বাসায় কোনো গোস্ট ছিল। পিচ সবাইকে চলে যেতে বলে, কিন্তু তখন হোম অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কারণ ও তো লাইভে বলেছে ওরা আজকে এখানে গোস্ট দেখাবে, আর লাইভে তো সব স্টোরিও বলে এসেছে। এখন যদি সবাই জানতে পারে এখানে কোনো গোস্ট নেই, তাহলে তো সবাই হোমের মজা নেবে। হোম তখন এখানে এ বাসার মালিকের একটি ছবি দেখতে পায়, আর ছবি দেখে চ্যালেঞ্জ করে, যদি তুমি সত্যি এখানে থাকো তাহলে সাহস থাকলে আমাদের সামনে আসো। তখন আমরা দেখি ওই ছবিতে মালিকের ছবি তো মুভ করতে থাকে, যেটা দেখে হোম প্রচন্ড ভয় পেয়ে যায়। যেহেতু আর কেউই এটা লক্ষ্য করেনি, সেহেতু হোমের কথা তো কেউই বিশ্বাস করে না। ওরা কেউই এখানে থাকতে চাচ্ছিল না। তখন হোম বলে, তোমরা কি কন্ট্রাক্টের কথা ভুলে গিয়েছো? আজ রাতে আমরা সবাই এই বাসায় থাকবো। আমরা যতক্ষণ না এক্সোসিজম করব ততক্ষণ আমরা কেউই এখান থেকে যেতে পারবো না। ওর এই কথাতে ওর বডিগার্ড আর ব্যাং সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর আমরা রাতের সিন দেখি, ব্যাং তো লাইভ স্ট্রিম করছিল। ও নিজের প্রোডাক্টগুলো রিভিউ করছিল, তখন দেখতে পায় ওর মাইক্রোফোনটি ওখান থেকে গায়েব। ও তখন কেউ গান গাওয়ার সাউন্ড শুনতে পায়। আসলে আমরা দেখতে পাই এটা তো ক্যান ছিল, যে স্কিন কেয়ার করার সময় গান গাচ্ছিল, আর মাইক্রোফোনটি ওর কাছেই ছিল। এটা যখন ব্যাং বুঝতে পারে তখন তো নিজের অডিয়েন্সকে সরি বলে। একটু পর হঠাৎ করে ওরা ক্যানের চিৎকার সাউন্ড শুনতে পায়। ওরা যখন ক্যানের কাছে আসে তখন ক্যান বলে, আমি তো নিজের মিররে ওই মালিকের গোস্ট দেখেছি। তখনই ওখানের লাইটগুলো চলতে নিভতে থাকে, যেটা দেখে ওরা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর একটি বড় মিররে রক্ত দিয়ে বড় করে লেখা ছিল গেট আউট। অ্যাং তখন নিজের একটি গোস্ট ডিটেক্টর প্রোডাক্টের মাধ্যমে দেখতে পায় এখানে তো সিগন্যাল দিচ্ছে। ওর উপর হঠাৎ করে একটি লোহার শেলফ পড়তে নেয়। পিস তো ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়, কিন্তু এর ফলে শেলফটি ওর পায়ে পড়ে, যেটাতে ও খুব বাজেভাবে ব্যথা পায়। ওরা অনেক কষ্ট করে সবাই ওখান থেকে বের হয়ে আসে। বাইরে আসার পর তো ওরা ভেতরে ওই মালিকের গোস্টকে দেখতে পায়, যেটাতে ওরা আরো বেশি ভয় পেয়ে ওরা ওদের বাসায় চলে আসে। যেহেতু ব্যাংকে বাঁচাতে গিয়ে পিচ পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, তখন তো ব্যাং প্রচন্ড গিল্টি ফিল করছিল, কিন্তু পিচ অনেক বেশি অবাক ছিল। ও ভাবতে থাকে সবাই কিভাবে গোস্টকে দেখতে পেল। পরের সিনে ক্যান এসে তো কিছু ফাইল চেক করছিল ওই প্রপার্টিজ রিলেটেড। ওখানে কারা কারা ছিল ওদের ব্যাপারে কিছু জানতে পারে কিনা। ও তখন আরেকটি ফাইল দেখতে পায়, যেটার মধ্যে একটি খাম ছিল। হঠাৎ করে তখন আঙ্কেল সম ওখানে চলে আসে, বলে, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমার কাছে চাইতে পারো। এদিকে পিচ যখন হোমকে জিজ্ঞেস করে, তুমি কি ওই মালিকের সাথে এক ছোট বাচ্চার গোস্ট দেখেছো? হোম বলে, না। এটা শুনে পিচ অনেক বেশি কনফিউজ হয়ে যায়। তোমরা মালিকের গোস্ট দেখেছো, সাথে বাচ্চাটির গোস্ট কেন দেখোনি? পিচের তখন কেমন যেন ঘাটকা লাগছিল, এটা কি আসলেই গোস্ট ছিল নাকি অন্য কিছু।
এরপর ওরা তো আবারও ওই বাসা আসে। আসার পর কালকে যা যা করেছে ওগুলোই সব রিপিট করতে থাকে। তখন দেখতে পায় ওদের সাথে সবকিছু রিপিটই হচ্ছে, কালকে যা যা হয়েছে আজকেও তাই হচ্ছে। ওরা তখন বুঝতে পারে নিশ্চয়ই এখানে কেউ আছে আর প্ল্যান করে এগুলো করছে। ওরা তখন পুরো বাসাটি চেক করতে থাকে। মিররের পেছনে তখন ওই মালিককে দেখতে পায়, যে আসলে আগে ম্যাজিশিয়ান ছিল, ও নিজের ট্রিকের মাধ্যমেই এগুলো করছে। যেটাতে হোম অনেক বেশি রেগে যায়। তোমার সাহস কি করে হয় এরকম করার? তোমাকে এখনই আমি পুলিশে দেবো। পিস তখন জিজ্ঞেস করে, তোমার মেয়েটির আসলে কি হয়েছিল? যেটা শুনে ম্যাজিশিয়ান অনেক বেশি অবাক হয়। তখন তো ম্যাজিশিয়ান ওদেরকে বলে, আসলে আমার ছোট্ট এক মেয়ে ছিল, যে খুবই অসুস্থ ছিল, সবসময় নিজের বিছানায় পড়ে থাকতো। কিন্তু ওর মেয়ের তো খুব বড় শখ ছিল ওর বাবা যাতে খুব বড় এক ম্যাজিশিয়ান হয়, ওর বাবার এই ম্যাজিক অনেক মানুষ এনজয় করুক। ম্যাজিশিয়ান অনেক কষ্ট করে বাইরে ম্যাজিক দেখাতো, কিন্তু তেমন কোনো টাকা উপার্জন করতে পারতো না, যার ফলে নিজের মেয়ের ট্রিটমেন্টও করাতে পারেনি। একবার কাজ শেষ করে যখন ও বাসায় ফিরে, তখন ও দেখতে পায় ওর মেয়ে তো মারা গিয়েছে। যেটাতে ম্যাজিশিয়ান অনেক শকে চলে যায়। যেহেতু ওর মেয়ের সাথে এই বাসা থাকতো, সেহেতু ম্যাজিশিয়ান ভেবেছিল ওর মেয়ে সবসময় এখানেই থাকবে, মেয়েকে ছেড়ে কোথাও ম্যাজিশিয়ান যেতে চায় না। এজন্য উনি চায়নি এখানে এসে কেউ থাকুক। যেই আসতো থাকার জন্য তাদেরকেই ভয় পাইয়ে এখান থেকে তাড়িয়ে দিত। হোমার বীজ বলে, তোমার এটা ভুল ছিল, কিভাবে তুমি মানুষ কিভাবে ভয় দেখাতে পারো? কিন্তু ম্যাজিশিয়ানের এ কথা শুনে প্যাং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। বীজের মাথায় তখন একটি আইডিয়া আসে, ম্যাজিশিয়ানকে এখানে নিজের শো করতে বলে, আমরা থাকবো তোমার অডিয়েন্স, এভাবে তুমি তোমার মেয়েকে খুশি করতে পারবে। এরপর তো ম্যাজিশিয়ান নিজের শো শুরু করে, নিজের সবচেয়ে পছন্দের ট্রিক্স ওদেরকে দেখায়। সবাই তো ওনার জন্য চেয়ার আপ করে। পিস তখন লক্ষ্য করে ওনার মেয়ে তো ওনার জন্য অনেক বেশি খুশি হয়। কিন্তু শো শেষ করে ম্যাজিশিয়ানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ উনি তো নিজের মেয়েকে দেখতে পায়নি। এরপর যখন বিছানার সামনে আসে, তখন দেখতে পায় উনি যে ওনার মেয়ের জন্য এগ ফ্রাইড রাইস বানিয়েছিল এর উপর স্টার বানানো। যেটাতে উনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ওনার মেয়ে সবসময় এভাবে ওনার খাবারের স্টার বানিয়ে দিত, আর ওনার মেয়ে বলেছিল, আমি সবসময় এক স্টার হয়ে তোমার পাশে থাকতে চাই। উনিও তখন বুঝতে পারে ওনার মেয়ের যে শেষ ইচ্ছা পূরণ হয়েছে, নিজের বাবাকে এত সুন্দর করে পারফর্ম করতে দেখেছে। এগুলো ভেবে তো উনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এখানে তো হোম, পিচ, ক্যান, প্যাং ওরা সবাই তখন ওনার জন্য খুব ইমোশনাল হয়ে যায়। ওরা তো অনেক বেশি খুশিও হয়, ফাইনালি ছোট মেয়েটির শেষ ইচ্ছেটা পূরণ হয়েছে। বাসা আসার পর প্যাংয়ের প্রচন্ড মন খারাপ ছিল। ও পিচকে সরি বলে, আমার জন্য তুমি ব্যথা পেয়েছো। আমার তো মনে হচ্ছে এই টিমে আমি ইউজলেস, আমি তোমাদের কোনোভাবেই সাহায্য করতে পারছি না। পিচ বলে, তুমি হলে বেস্ট অ্যাসিস্ট্যান্ট, তুমি না থাকলে আমরা কোনো কাজই করতে পারতাম না। যেটাতে প্যাং অনেক বেশি খুশি হয়ে নিজের ভাইকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা হোমকে দেখি, যে জ্ঞানকে বলে, আমি তো ওই ম্যাজিশিয়ানকে ওখানে থাকার পারমিশন দিয়েছি, উনি যতদিন ইচ্ছা ততদিনই থাকবে। এখন আমরা বুঝতে পারছি হোম যে খুবই কাইন্ড হার্টেড একটা পার্সন ছিল। এরপর হোম তো সবকিছু ভাবতে থাকে। তখন ওর মনে পড়ে, যতবারই পিচ এক্সোসিজম করে ততবারই ওর হাত খুব বাজেভাবে কাঁপতে থাকে, যেটা একদমই নর্মাল ছিল না। এদিকে আমরা দেখি পিচ যখন কাজ করছিল, তখন তো ওর হাত থেকে জিনিসপত্র পড়ে যায় আর ওর হাত বারবার কাঁপতে থাকে। অন্যদিকে আমরা ক্যানকে দেখি, যে আসলে ওই খামওয়ালা ফাইলটি চুরি করেছিল। ও যখন ওই খামটি খুলে, তখন তো একটি প্যান ড্রাইভ পায়, যেটাতে আঙ্কেল সম আর একটা লোকের অডিও রেকর্ড ছিল। ওরা তো রেস্টুরেন্টের বাইরে একটি মার্ডারের ব্যাপারে কথা বলছিল। এগুলো তো আঙ্কেল সম সিক্রেট রাখতে চাচ্ছে, যেটা শুনে ক্যান অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি খুব বাজে একটি স্বপ্ন দেখে পিচের ঘুম ভেঙে যায়। প্যাং তখন ওকে বলে, তুমি ওই ব্যাপারে কেন ভাবো? তোমার অ্যাক্সিডেন্টের 3 বছর হয়েছে। আসলে কিছু জিনিস মানুষ ইচ্ছে করলেও ভুলতে পারেনি, সেটা পিচের অ্যাক্সিডেন্ট ছিল। পরের সিনে দেখি ক্যান তো পিচকে ওদের পরবর্তী প্রপার্টি এর লোকেশন সেন্ড করে। নেক্সট ডে ওখানে ওর এক্সোসিজম করতে হবে, কিন্তু লোকেশন দেখে তো পিচ অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের সিনে দেখি ক্যান আর হোম তো ওই রেস্টুরেন্ট আসে, যেখানে পিচকে পরবর্তী এক্সোসিজম করতে বলেছিল। তখন আমরা জানতে পারি 3 বছর আগে এখানে শেফ হং কাজ করত। একবার তো মিস হং নিজের রেস্টুরেন্টে খুবই ফেমাস এক পার্সন মিস্টার চ্যাংকে ইনভাইট করে, কিন্তু মিস হং এর খাবার খাওয়ার পর তো ওর খুব বাজেভাবে অ্যালার্জি রিয়াকশন হয়। এরপর থেকে তো শেফ হং খুব বাজেভাবে হেড পাওয়া শুরু করে। এই জন্য নিজেকে নিজে এই রেস্টুরেন্টের কিচেনের মধ্যে শেষ করে দিয়েছে, গ্যাস ব্লাস্ট করে নিজেই সুইসাইড করেছে। হং তখন ক্যানকে বলে, এই জন্য তো আমাদের নিজের সাহায্য লাগবে।
কেন তো একটি কাজে ওখান থেকে চলে যায়। হোম একাই আসে পিচ আর ব্যাঙের সাথে দেখা করতে। এরপর ওখানে যখন এক্সোসিজম করতে বলে, পিচ আর ব্যাং দুজনেই ভয় পাচ্ছিল। আসলে পিচের অ্যাক্সিডেন্ট তো ওই জায়গাটির সাথে রিলেটেড ছিল, এই জন্য পিচ ওখানে যেতে চাচ্ছে না। অন্যদিকে আমরা দেখি ক্যান্টো এক পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা করতে আসে। আসলে মিস্টার সমের সাথে যে লোকটির কথা হচ্ছিল, এই লোকটিরই ভয়েস ও শুনেছিল। ও যখন এটা জানতে পারে, ও সাথে সাথে ইন্সপেক্টরের সাথে দেখা করতে আসে। ক্যান তখন ওই রেস্টুরেন্টের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে চায়। তখন ইন্সপেক্টর বলে, তুমি যাদের সাথে পাঙ্গা নিতে যাচ্ছ তারা খুবই ভয়ঙ্কর। পরের সিনে দেখি হোম তো ব্যাংকে দেখা করার জন্য ডাকে। তখন ব্যাং বলে, আমি তো শহরের বাইরে আছি, আসলে ও তো একটি রেস্টুরেন্টে বসেছিল। ও হোমকে মিথ্যে বলছে। আমি আর পিচ আজকে যেতে পারবো না। কিন্তু তখনই ওখানে হোম নিজের বডিগার্ড সহ ক্যানকে নিয়ে ওখানে চলে আসে আর ব্যাংকে ধরে ওদের সাথে করে নিয়ে যায়। এরপর তো সে ফঙের ওকে ছবি দেখায়, যার সাথে পিচও ছিল। তার মানে এই ইনসিডেন্টটি হয়তো পিচের সাথেও জড়িত। তখন তো ব্যাং ওকে বলে, আসলে 3 বছর আগে তো পিচ হংয়ের সাথে কাজ করতো, কারণ পিচও মিস হংয়ের মতো খুবই ফেমাস একজন শেফ হতে চাইতো। মিস হং খুবই স্ট্রিক্ট ছিল, কিন্তু পিচকে অনেক আদরও করতো। সবসময় পিচকে এনকারেজ করতো, নিজের স্পেশাল রেসিপিও শেখাতো। উনি তো পিচকে অনেক বেশি পছন্দ করতো, যার জন্য নিজের অ্যাসিস্ট্যান্ট হওয়ারও ওকে অফার করে। মিস হং তো ওকে জানায়, আমাদের রেস্টুরেন্টে মিস্টার চ্যাং আসবে, ওনার জন্য তোমার সবচেয়ে ভালো ডিশ বানাতে হবে। এটা তোমার মাথায় রাখতে হবে, মিস্টার চ্যাং এর যে বিনে অ্যালার্জি রয়েছে। যেটা শুনে পিচ অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এটা ওর জন্য খুব ভালো একটা সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। ও তো খুব খুশি হয়ে নিজের বাসায় যেতে নেয়। ও তো খুব এক্সাইটেডও ছিল, এই জন্য আজকে একটু তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কারণ কাল সকাল সকাল ওর রেস্টুরেন্টে আসতে হবে। কিন্তু যাওয়ার সময় একটা গাড়ির সাথে ওর খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। ওকে যখন হসপিটালে নিয়ে আসা হয়, তখন তো ডক্টর ফার্স্টে ওকে মৃত ঘোষণা করে, কিন্তু একটু পর তো ওর ট্রিটমেন্ট করার পর আবার ওকে জীবিত ঘোষণা করা হয়। ওই রাত থেকেই পিচ প্রথম গোস্ট দেখতে পায়। এরপর যখন ও ব্যাংকে এই ব্যাপারে জানায়, তখন তো ব্যাং ওর কথা বিশ্বাস করে, কিন্তু ব্যাঙের তো পিচের জন্য অনেক বেশি খারাপ লাগে। ওর ফিজিক্যাল কন্ডিশন অনেক খারাপ, ও কিভাবে নিজের কাজে ফিরে যাবে। এখন তো ও গোস্ট দেখা শুরু করেছে, এই জন্য ভয় পেয়ে বাইরে কোথাও যেতে চাচ্ছে না। কিন্তু নিজেকে খুব স্ট্রং রেখে পিচ রেস্টুরেন্ট আসে, কারণ আজকে ওর খুব বড় সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। যেটা ও ভয় পাচ্ছিল ওর সাথে তো সেটাই হয়, ও এখানেও গোস্ট দেখতে পায়। ও তখন ডিস্ট্রাক্ট হয়ে খাবারের মধ্যে ওই বিনি ইউজ করে ফেলে। এর ফলে তো মিস্টার চ্যাং প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। খুব বাজেভাবেই অ্যালার্জির রিয়াকশন হয়, যার ফলে উনি অনেকদিন হসপিটালে অ্যাডমিটও ছিলেন। এত কিছুর পরও মিস হং পিচের কোনো দোষই দেয়নি, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেন। যার কারণে পিচ হংয়ের তো নিজের রেস্টুরেন্টও বন্ধ করে দিতে হয়। এগুলোর পর তো পিচ নিজেকে নিজে গিলটি ভাবতে থাকে। ওর তো অনেক বেশি খারাপ লাগছিল, ওর জন্য মিস হং এর ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। ও তো মন থেকে চাচ্ছিল মিস হংকে সরি বলতে, নিজের নতুন ডিশ বানিয়ে মিস হংকে পাঠায় আর বলে, এটা আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি, তুমি কি টেস্ট করবে। তখন মিস হংও ওর খাবার টেস্ট করার জন্য রাজি হয়। পিচ যখন ওনার সাথে দেখা করতে আসে, কিন্তু আসার পর দেখতে পায় অলরেডি মিস হং মারা গিয়েছে, যেটাতে ও অনেক বেশি ভেঙে পড়ে। পিচ তো নিজের শেফ হওয়ার স্বপ্নটা ভুলে গিয়েছে, কিন্তু ওর এই ভুলের জন্য তো ওর আইডল মিস হং মারা গিয়েছে। ও নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না। ও তো তখন মিস হং এর গোস্টও দেখতে পেয়েছিল। এরপর থেকেই হাত কাঁপার রোগ শুরু হয়। এগুলো শুনে তো ওদের সবারই পিচের জন্য অনেক বেশি খারাপ লাগে। হোম তখন কিচেনে এসে মিস হং এর গোস্টকে সরি বলতে থাকে, তুমি প্লিজ পিচকে মাফ করে দাও, এখানে তো ওর কোনো দোষই ছিল না। তখন হোম লক্ষ্য করে ওখানে গ্যাস সিলিন্ডার ছিল, যেখানে কোম্পানির কন্ট্যাক্ট নাম্বারও ছিল। পরের সিনে দেখি হোম তো পিচের সাথে দেখা করতে আসে আর বলে, তুমি যদি আমার সাথে এক্সোসিজম করতে না যাও, তাহলে কিন্তু তোমাকে তোমাদের পুরনো জায়গায় আমি পাঠিয়ে দেবো, আর তোমরা আমার কাছ থেকে 1 টাকাও পাবে না। আমি তো ভেবেছিলাম এবার তোমাদেরকে খুব ভালো একটা অ্যামাউন্ট দেবো। এখন আমি জানি না তুমি তোমার বোনকে নিয়ে কোথায় থাকবে, কোথায় যাবে। যেটা শুনে পিচ হোমের কথাতে রাজি হয়ে যায় আর হোমের সাথে ওই রেস্টুরেন্টে আসে। এরপর তো হোম পিচকে কিচেনে রেখে ও কিচেনের বাইরে এসে দাঁড়ায়। পিচ যখন রান্না করছিল, তখন তো ওর সামনে মিস হং এর গোস্ট দেখতে পায়। ও তো মিস হং এর গোস্টকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। ও সবজি কাট করার সময় নিজের হাতে কাট লেগে যায়। ও তখন প্রচন্ড ভয় পেয়ে কিচেন থেকে বের হয়ে যেতে নেয়, কিন্তু হোম দরজা লাগিয়ে দিয়েছিল। পিচ বলে, আমার জন্যই মিস হং মারা গিয়েছে, আমি ওনার মার্ডারার, আমি কিভাবে এখানে কুক করব। হোম বলে, আমি জানি তোমার জন্য উনি সুইসাইড করেনি, কারণ আমি তো গ্যাস সিলিন্ডার কোম্পানিতে খোঁজ নিয়েছি। ওই দিকে লোকটি মিস হং এর কাছে সিলিন্ডার ডেলিভারি দিতে এসেছিল, ওই লোকটি তো মিস হংকে অনেক হ্যাপি দেখেছিল।
কারণ তোমার মেসেজ দেখার পর উনি খুবই মোটিভেট ফিল করেছিল, আবারও রেস্টুরেন্ট ওপেন করার কথা ভাবছিল। ওই লোকটি তো আমাকে বলেছিল উনি ওদিন মিস হংকে অনেক বেশি হ্যাপি দেখেছিল, আর মিস হং ওনার সাথে এগুলো শেয়ারও করেছিল। উনি খুব খুশি হয়ে ড্রিঙ্ক করেছিল। লোকটি তো অফার করেছিল গ্যাস সিলিন্ডারটি নিজে লাগিয়ে দেওয়ার, কিন্তু মিস হং বলেছে আমি নিজেই লাগিয়ে নেব। যেহেতু ড্রাঙ্ক ছিল এই জন্য হয়তো কোনো ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে তো তোমার কোনো দোষই নেই। এখন তুমি শুধুমাত্র নিজে ওনার জন্য একটি ডিশ বানাবে। ওই দিন যে ডিশটি তুমি স্পেশালি ওনার জন্য বানিয়েছিলে, হয়তো উনি ওটাই টেস্ট করার জন্য এখনো আশায় আছেন। হয়তো উনি এটাই চায় তুমি যাতে তোমার শেফ হওয়ার ড্রিম থেকে গিভ আপ না করো। যেগুলো শুনে তো পিচ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো ও এসে মিস হং এর জন্য কুক করতে থাকে। ওই দিন যে স্পেশাল ডিশ বানিয়েছিল ওইটাই আজকে প্রিপেয়ার করে, যেটাতে মিস হং অনেক বেশি খুশি হয়ে যায় আর খুব ইমোশনালও। এরপর তো মিস হং এর গোস্ট ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। একটু পর তো হোম আসে ব্যান্ডেজ নিয়ে পিচের জন্য আর জিজ্ঞেস করে, আচ্ছা 3 বছর আগে তোমার কি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমার কি কিছু মনে আছে? পিচ বলে, আমি অনেক বাজেভাবে আহত হয়েছিলাম, তো আমি তো নোটিসও করতে পারিনি, কিন্তু আমার এটা মনে আছে ওটা একটা স্পোর্টস কার ছিল, যেটা ইয়েলো কালারের। যেটা শুনে হোম অনেক বেশি অবাক হয়, কিন্তু ও পিচকে কিছুই বলে না। পরের সিনে আমরা পিচকে দেখি যে নিজের বাসায় এসে গ্যারেজে যায় আর একটি গাড়ির উপর থেকে কভারটি সরায়, যেটা ইয়েলো স্পোর্টস কার ছিল। তার মানে এই গাড়িটি হোমেরই ছিল। অন্যদিকে ক্যানের কাছে ইন্সপেক্টর একটি সিসিটিভি ফুটেজের ভিডিও পাঠায়। ক্যান তো ওই রেস্টুরেন্টের অ্যাক্সিডেন্ট নিয়ে ইনভেস্টিগেট করছিল। তখন আমরা দেখতে পাই ওর কাছে যে ভিডিওটি পাঠানো হয় সেটা তো রেস্টুরেন্টের বাইরে একটি ভিডিও ছিল পিচের অ্যাক্সিডেন্টের। ভিডিওটি দেখার পর ক্যান অনেক বেশি শকড হয়ে যায়। অ্যাক্সিডেন্টে পিচের যে গাড়িটির সাথে ধাক্কা লাগে সেটা আসলে হোমের গাড়ি ছিল, আর হিট করার পর হোম গাড়ি থেকে বের হয়ে আসে। তার মানে ওই দিন রাতে পিচের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা হোমের কারণে, আর হোমকে বাঁচানোর জন্যই আঙ্কেল সম আর গ্র্যান্ডপা মিলে এই এভিডেন্সগুলো নষ্ট করে দিয়েছে। আর যেটা তো হোমও বুঝতে পারে। হোম তখন অনেক বেশি ভেঙে পড়ে, আর কেন অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও বুঝতে পারছিল না ও কি করবে। হোম যখন জানতে পারে ও নিজে পিচের অ্যাক্সিডেন্ট করেছে, তখন থেকে ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও সব জায়গায় পিচকেই দেখতে পায় যে ওকে হন্ট করে বেড়াচ্ছে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ওর মধ্যে তো খুবই গিল্টিনেস কাজ করছিল। পরের সিনে দেখি হোম তো ওদের সাথে দেখা করতে আসে। ও চাচ্ছিল পিচের সাথে এ ব্যাপারে কথা বলতে। ওরা তখন বলে, আমরা তো তোমার প্রায় সব প্রপার্টি এখন গোস্ট ফ্রি করে দিলাম। পিচ তখন বলে, এখন আর আমাদের কোনো ঋণ নেই। কিন্তু তখনই হোম ভাবতে থাকে পিচ ওকে হন্ট করছে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ওর এরকম আচরণ তো কেন লক্ষ্য করে। তখন ও ভাবতে থাকে হয়তো হোম ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পেরেছে। কেন তখন ওদেরকে বলে, আমাদের তো উচিত 1 সপ্তাহের জন্য রেস্ট নেওয়া। কিছুদিন ধরে আমরা প্রচন্ড কাজ করেছি, এই কয়টা দিন আমাদের কাজ থেকে রেস্টে যাওয়া উচিত। পরের সিনে হোম যখন এগুলো নিয়ে ভাবছিল, তখন ওর কাছে ক্যান আসে আর ওকে কোল্ড ড্রিঙ্কস অফার করে। তখনও হোমকে বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে তো এতক্ষণে আমি পিচকে সব সত্যিটা বলে ফেলতাম। আমি নিজে ওকে সরি বলতাম, কারণ তুমি যে ভুল করেছো সেটা খুব খারাপ ছিল। তুমি যদি কনফেস করার আগেই এই জিনিসটা বের হয়ে আসে তাহলে তোমার সাথে আরো খারাপ হবে। কিন্তু হোম অনেক বেশি ভয় পাচ্ছিল। ও চাচ্ছিল না ওদের মাঝে যে ফ্রেন্ডশিপ গড়ে উঠেছে সেটা নষ্ট হয়ে যাক। এরপর বাসা আসার পরও হুম এগুলোই ভাবতে থাকে। রাত হয়ে যায়, এখন ওর ঘুম আসে না। তখনও পিচকে কল করে হঠাৎ করে জিজ্ঞেস করে, আচ্ছা কেউ যদি তোমার সাথে খুব খারাপ করে এরপর যদি তোমাকে সরি বলে, তাহলে কি তুমি তাকে ক্ষমা করবে? পিচ বলে, অবশ্যই, যে আমার সাথে খারাপ করেছে তার থেকে আমি রিভেঞ্জ নেব। এটাই সবচেয়ে বড় রিভেঞ্জ হবে, আমি আমার ড্রিমস গুলো পূরণ করে ওকে দেখিয়ে দেব। আমি জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ড্রিম কি? পিচ বলে, আমি তো খুব ফেমাস কোনো মানুষের জন্য আমার স্পেশাল রেসিপি কুক করতে চাই, যাতে করে আমি তাকে ইমপ্রেস করতে পারি। ওর এই ড্রিম শুনে হোম ভাবতে থাকে এটা কোনো ড্রিম হলো নাকি, কিন্তু পিচের কাছে তো ওর জীবনের সবচেয়ে বড় ড্রিম এটাই ছিল। পরের দিন আমরা দেখি হোম তো পিচ আর ব্যাংকে মিস্টার চ্যাং এর বাসায় নিয়ে আসে, যেটাতে ওরা দুজনেই অনেক বেশি অবাক হয়। হোম বলে, আমরা এখানে একটি লাইভ কুকিং শো টেলিকাস্ট করব, আর এর শোটি হোস্ট করবে ব্যাং। যেটা শুনে ব্যাং অনেক বেশি খুশি হয়। এখানে তো হোম ক্যানকে নকল শেফ বানায়। ফার্স্টে তো ক্যান রাজি হচ্ছিল না, কিন্তু হোম ওকে জোর করে রাজি করায়। পরের সিনে আমরা দেখি পিচ নিজের স্পেশাল এক রেসিপি মিস্টার চ্যাং এর জন্য বানায়। পিচ তখন দেখতে পায় মিস্টার চ্যাং এর সাথে ওনার পুরো ফ্যামিলি ছিল, যারা অনেক আগেই মারা গিয়েছে। পিচ ওদের সবার গোস্ট দেখতে পায়, যারা সবাই মিস্টার চ্যাং এর আশেপাশেই ছিল।
পিচের এর রেসিপি তো মিস্টার চ্যাংয়ের কাছে অনেক বেশি ভালো লাগে। উনি তো পিচের খুব প্রশংসা করে। এরপর পিচ কিচেনে আসে ওর আরেকটি রেসিপি বানানোর জন্য। তখন কথায় কথায় পিচ ক্যানকে বলে, আমি তো অ্যাক্সিডেন্টের পরই এই ডিশটি একবার ট্রাই করেছিলাম। যেটা শুনে হোমের আবারও অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। আর ও ভাবতে থাকে পিচ ওকে হন্ট করছে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর তো পিচ মিস্টার চ্যাংকে ওর রেসিপি আবারও অফার করে। এখানে তো পিচ ওনার বাকি ফ্যামিলির সদস্যদের জন্য কুক করেছিল, কিন্তু সবগুলো খাবারই মিস্টার চ্যাং খেয়ে ফেলে, কারণ ওনার কাছে পিচের এই রেসিপি অনেক বেশি ভালো লেগেছিল। পিচ একে একে অনেকগুলো ডিশই মিস্টার চ্যাংকে ট্রাই করায়। এরপর লাস্টে যখন মিস্টার চ্যাংকে ডিজার্ট অফার করে, তখন তো পিচ ওনাকে সরি বলে আগের ইনসিডেন্টের জন্য। কিন্তু মিস্টার চ্যাং ওর উপর খুব বেশি ইমপ্রেস ছিল। ওকে বলে, মানুষের ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আসলে পিচের জন্যই তো একবার মিস্টার চ্যাং খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর পিচের রেসিপিরও মিস্টার চ্যাং এখন ফ্যান হয়ে গিয়েছে, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি হোম তো খুব সাহস করে পিচকে ওই অ্যাক্সিডেন্টের কথা বলতে নেয়। তখন পিচ তো হোমকে ধন্যবাদ জানায় ওর ড্রিম পূরণ করার জন্য। আর ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার ড্রিম কি? হোম বলে, আমি চাই একটা সিম্পল ফ্যামিলির মতো লাইফ লিড করতে। আমি চাই আমারও খুব সুন্দর একটি ফ্যামিলি হোক, যাদের সাথে আমি সবসময় হাসি খুশিতে থাকতে পারবো। পিচ তখন বলে, আমি আর প্যাং তো তোমার ফ্যামিলির মতোই। যেটা শুনে হোমের খুবই গিল্টি ফিল হচ্ছিল। পরের সিনে দেখি হোম তো অনেক কষ্ট করে সারা রাত ধরে কিচেনে পিচের জন্য প্যানকেক বানায়। তখন আঙ্কেল সম আসে ওকে হেল্প করার জন্য, কারণ ম্যাক্সিমাম প্যানকেকই হোম পুড়িয়ে ফেলেছিল। কিন্তু হোম তো কারো হেল্প নেয়নি। ও চাচ্ছিল পিচকে নিজের বানানো ডিশই ট্রাই করাতে আর নিজের দোষটা কনফেস করতে। অন্যদিকে দেখি ক্যান তো হোমের ওই অ্যাক্সিডেন্টের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। ক্যান এটা কেন করেছে সেটা আমরা পরেই জানতে পারবো। অন্যদিকে পিচ আর ব্যাং যখন এই ভিডিওটি দেখতে পায়, ওরা তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ভিডিওর মধ্যে হোমকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হোম কখনো ড্রিঙ্ক করতো না। ওই দিন তো ও একটি পার্টিতে এসেছিল, কিন্তু পার্টিতে আসার পরও ও ড্রিঙ্ক করেনি। হোম জানতে পারে ওর গার্লফ্রেন্ড ওকে চিট করছে, এই জন্য ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে পার্টি থেকে চলে আসে। ও বাসা ফেরার সময় তো ওর গার্লফ্রেন্ড বারবার ওকে কল করছিল। ও তো এই ফোন কলের কারণে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর পিচও অন্য মনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিল, হঠাৎ করেই ও হোমের গাড়ির সামনে চলে আসে, যার কারণে এই মর্মান্তিক অ্যাক্সিডেন্টটি হয়। হোম তো বের হয়েছিল পিচকে হেল্প করার জন্য, ওর সাথে সাথে ওর আঙ্কেলকে কল করে। কিন্তু ওর আঙ্কেল ওকে ডিরেক্ট বাসায় চলে আসতে বলেছিল। তুমি ওখান থেকে চলে আসো, এরপরে আমি সব সামলে নেব। হোম চাচ্ছিল ওকে হসপিটালে নিয়ে যেতে। ওর আঙ্কেল বলে, তুমি এখনই ওখান থেকে চলে আসো, আমি ব্যবস্থা করছি ওকে হসপিটালে পাঠানোর। ওই দিন রাতে আসলে এটা হয়েছিল। পরদিন সকালে তো হোম প্যানকেক নিয়ে পিচের সাথে দেখা করতে যেতে নেয়। তখন ওর আঙ্কেল এসে ওকে থামায় আর নিউজ দেখায়। বলে, ওই ভিডিওটি কে যেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে 3 বছর পর। আমি তো চেষ্টা করেছি সবকিছু লুকাতে, কিন্তু আমি পারিনি, প্লিজ আমাকে মাফ করে দাও। যেটাতে হোম অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও ভাবতে থাকে পিচ ওকে নিয়ে কি ভাববে। তখনও পিচের সাথে দেখা করতে আসে, কিন্তু বেসমেন্টে আসার পর তো ও পিচকে দেখতে পায় না। আসার পর ওখানে অ্যাটর্নিকে দেখতে পায়, যেটাতে হোম অনেক বেশি অবাক হয়। আসলে আঙ্কেল আর অ্যাটর্নি মিলে ওদেরকে এখান থেকে বের করে দিয়েছে। ওরা তো পিচ আর ব্যাংকে একটি কন্ট্রাক্টে সাইন করিয়েছে, যাতে করে ওরা এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো নিউজে মুখ না খুলে। অ্যাটর্নি যখন পিচ আর ব্যাংকে কন্ট্রাক্ট পেপারটি দেখায়, তখন ওরা অনেক বেশি অবাক হয়। ভাবতে পারেনি হোম এতটা খারাপ হবে, হোম ওদেরকে এভাবে থ্রেট দেবে। পিচ তো অনেক বেশি শকে চলে যায়, কারণ ও আসলে হোমকে একজন ভালো মানুষ ভেবেছিল। অ্যাটর্নি তো পিচ আর ব্যাংকে অনেকগুলো টাকা অফার করেছে, এই টাকা নিয়ে তোমরা মুখ বন্ধ রাখবে। সেটাতে পিচ অনেক বেশি রেগে যায়। ও তো অ্যাটর্নির থেকে 1 টাকাও না নিয়ে নিজের বোনকে নিয়ে ওদের পুরনো বাসায় চলে আসে। এগুলো যখন হোম জানতে পারে, তখনও অনেক বেশি হার্ট হয়। তখনও অ্যাটর্নির উপর অনেক বেশি রেগে যায়, কারণ হোমের কখনোই এত ভালো ফ্রেন্ড হয়নি। এই প্রথম ও এত ভালো ফ্রেন্ড পেল, কিন্তু এখন ওদের জন্য এই ফ্রেন্ডও হারিয়ে ফেললো। অন্যদিকে পিচও অনেক বেশি কষ্ট পায়, কারণ ওর জীবনের ওই অ্যাক্সিডেন্টই ছিল সবচেয়ে বড় দুর্ঘটনা। আর ও এখন জানতে পারলো ওর এই অ্যাক্সিডেন্টের পেছনে ওর সবচেয়ে ভালো বন্ধুই রয়েছে, যে এখন ওকে ইনডিরেক্টলি থ্রেটও দিচ্ছে। ও এটা মানতে পারছে না। ও ভাবতে থাকে এতদিন হোম শুধু আমাদের সাথে নাটক করেছে, ও নিজের স্বার্থের জন্যই আমাদেরকে ইউজ করেছে।
অন্যদিকে আন্টি পং যখন নিজের বাসায় আসে তখন দেখতে পায় বাসার বাইরে দেয়ালে তো মানুষ কার্স ওয়ার্ড লিখে গিয়েছে, অনেক গালাগালি করে বড় করে লিখে গিয়েছে, যেটা দেখে আন্টি পং অনেক বেশি রেগে যায়, কারণ হোমের অ্যাক্সিডেন্টের ফলেই মানুষ ওদের উপর খুব বেশি খেপেছে। এরপর তো খুব রেগে হোমের কাছে আসে আর হোমকে খুব বকাবকি করতে থাকে, তুমি তো চাইল্ডিশ ইমম্যাচিওর কিভাবে হতে পারো, আর তুমি তো এত প্রপার্টিও সামলাতে পারবে না। এখানে ওকে আন্টি পং অনেক কথা শোনায়, যেগুলো শুনে হোম অনেক বেশি হার্ট হয়। তখন ও ক্যানকে বলে, আমি তো এই ম্যানশনও বিক্রি করে দেবো, আমি এগুলো সব বিক্রি করে দিয়ে আবারও আমেরিকা চলে যাব। তখন ও সব পেপারস রেডি করতে বলে। অন্যদিকে ব্যাংক যখন লাইভ স্ট্রিম করছিল তখন তো ওর অনেক বেশি খারাপ লাগছিল, কারণ এতদিন ওরা পুরো টিম মিলে লাইভ করতো, এখন তো ও সবাইকে মিস করছে। ব্যাংক তখন পিচকে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি আর হোমের সাথে কথা বলবে না? আসলে পিচ তো হোমকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, ও চাচ্ছে না হোমের সাথে আর কখনো ওর দেখা হোক। পিচ বলে, ও যদি আমার বাসায় এসে আমাকে সরি বলে ও নিজের ভুলগুলো আমাকে কনফেস করে তাহলে আমি ওকে ক্ষমা করার কথা ভাববো। তখনই ওদের বাসায় কেউ একজন ডোরবেল বাজায়। পিচ যখন দরজা খুলে তখন পিট নামের এক লোক ওর কাছে আসে আর বলে, আমার তো তোমার সাহায্যের প্রয়োজন। এদিকে হোমের বডিগার্ডও ব্যাং এর লাইভ স্ট্রিম দেখে ওদেরকে অনেক বেশি মিস করছিল। একটু পর হোম তোর বডিগার্ডকে ডাকে। ওদের পরবর্তী যে জায়গাটি বিক্রি করতে হবে সেটা একটি ডান্সিং স্কুল ছিল। এরপর তো ওরা ওই ডান্সিং স্কুলে আসে, যেখানে আসার পর তো ও নিজের ট্রিকে ফলো করতে থাকে, কিভাবে এখান থেকে ও গোস্ট তাড়াবে। কিন্তু তখন আমরা দেখি ওখানে পিচ তো প্যাং আর পিচকে নিয়ে আসে। পিচ এখানে হোমকে দেখে অনেক বেশি রেগে যায়, ও হোমের সাথে কোনো কথাই বলতে চাচ্ছে না। হোম ওর সাথে কথা বলতে চাচ্ছিল কিন্তু পিচ ওকে ইগনোর করে। হোম তখন বলে এখানে ওকে এক্সোরসিজম করতে। পিচ বলে, আমরা চাইলে গোস্টকে তাড়াতে পারবো না, এখানে আমি গোস্টকে ডেকে গোস্টের সাথে কথা বলবো। পরের সিনে দেখি ব্যাং তো হোমকে বলে, আসলে এখানে যে গোষ্ঠী রয়েছে একটি ছেলের যে এখানে ডান্স শিখতো, কোনো এক কারণে এখানে নিজেকে শেষ করে দিয়েছে। পিচ তো তখন ওই গোষ্ঠীর জন্য ওর পছন্দের স্যুপ বানায়। পিচ যখন ওখানে স্যুপ অফার করে কোনো গোষ্ঠী আসে না। এরপর তো ব্যাং ওখানে একটি বোর্ডে ব্লাড দিয়ে একটি পয়েম লেখা দেখতে পায়। ব্যাং যখন পয়েমটি পড়ে হঠাৎ করে পিচ তখন ওখানে ওই গোস্ট দেখতে পায়, যে একই স্টেপের ড্যান্স বারবার করছিল। পিচ তো এখানে ওকে স্যুপ অফার করে, কিন্তু ও তো বারবার একই স্টেপ ফলো করেই ডান্স করছিল। পিচ তখন পিট নামের ওই লোকটিকে বলে, তোমার তো উচিত আমাকে সব সত্যি বলা, আসলে এখানে কি হয়েছিল। নিশ্চয়ই তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ, যার কারণে গোস্ট আমার সাথে কোনো কন্ট্যাক্টই করতে চাচ্ছে না। পিট তখন বলে, আমি তো 23 বছর আগে এই ডান্সিং স্কুলে সামার ভ্যাকেশনের জন্য এসেছিলাম। এখানে আসার পর তো আমার উইচা নামের এক ছেলের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, আমরা একসাথে ডান্স শিখতাম। একসাথে এতদিন থাকার পর আমরা দুজন দুজনকে পছন্দ করা শুরু করি, কারণ ওরা দুজন তো গে ছিল। দুজন দুজনকে প্রমিস করেছিল কখনো ওরা আলাদা হবে না। এরপর পিটের যখন সামার ভ্যাকেশন শেষ হয় ও তো উইচাকে প্রমিস করেছিল ও এখানে আবারও ফিরে আসবে, এখানে আসার পর ওরা একসাথে আবারও পারফর্ম করবে। ও চলে যাওয়ার পর তো উইচা ওর জন্য ওয়েট করতে থাকে, প্রতিদিন ও কাউন্ট করে কবে পিট আবারও ওর কাছে ফিরে আসবে। এরপর ওদের পারফরমেন্সের দিন যখন পিট ওর মায়ের সাথে আসে, পিটকে দেখে তো উইচা অনেক বেশি খুশি হয়েছিল। ও যখন পিটের সাথে কথা বলতে যায় পিট তো ওকে ইগনোর করতে থাকে, যেটাতে উইচা অনেক বেশি কষ্ট পায়। এরপর পারফরমেন্স শেষে তো পিট ওর মায়ের সাথে আবারও চলে যায়। এরপর আর ও কখনো উইচার সাথে দেখা করতে আসেনি। আসলে পিটের মা তো জানতে পেরেছিল পিট যে গে, এজন্য এখানে ওকে আর আসতে দেয়নি। এজন্য উনি তো পিটকে অ্যাব্রড পাঠিয়ে দিয়েছে স্টাডি করার জন্য। ও যখন অ্যাব্রড থেকে দেশে ফিরে আসে তখন জানতে পারে উইচা যে সুইসাইড করেছে। আসলে উইচা তো নিজের হাত নিজে খুব বাজেভাবে কেটেছিল আর ওই রক্ত দিয়ে ওই পয়েমটি লিখেছিল, আর মারা যাওয়ার আগ মুহূর্তে ওই লাস্ট স্টেপই করেছিল, যেটা যে সাথে একদিন প্র্যাকটিস করেছিল। এর তো অনেক বেশি রিগ্রেট ফিল করছিল, ওর তো উচিত ছিল যেভাবে হোক উইচার সাথে দেখা করা। ওর এই কথাগুলো শুনে বাকি সবার কাছেও অনেক বেশি খারাপ লাগে। ইজের কাছে তখন একটি আইডিয়া আসে, তখন তো ইজ হোমকেও সেম কস্টিউম পরায় আর পিটের থেকে ডান্স শিখে ওখানে ওরা পিট আর উইচার মতো ডান্স করতে থাকে। তখন উইচা আবারও ওখানে আসে। পিচ যখন এটা পিটকে বলে পিট তখন ওর সামনে ডান্স পারফর্ম করে, আর এই ডান্সের মাধ্যমে নিজের ফিলিংস এর কথা উইচাকে কনফেস করে দেয়, যেটাতে উইচার গোস্ট অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ও ভাবতে থাকে এখনো ও আর পিট একসাথেই রয়েছে, একসাথে নিজেদের জীবনের শেষ ডান্সও পারফর্ম করে। উইচার স্পিরিট ফাইনালি শান্তি পায়, কিন্তু স্কুল থেকে ও যায় না, যেটাতে হোমের কোনো প্রবলেম ছিল না, কারণ এখন আর উইচার কাউকেই বিরক্ত করবে না।
এরপর সবাই ওখান থেকে চলে যায়। হোম তো পিচকে সরি বলে, কিন্তু পিচ ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরের সিনে ও যখন বাসা আসে, বাসা তো আঙ্কেল সম ওর জন্য ওয়েট করছিল। বাসা আসার পর তো পিচ হোমকে আনব্লক করে দেয়, কারণ ও বুঝতে পেরেছে হোম যে আসলে সরি ফিল করছে। তখন তো ওর বাসার ডোরবেল বাজে। পিচ ভাবতে থাকে নিশ্চয়ই হোম এসেছে। ও যখন দরজা খুলে তখন ওর সামনে হোমকে দেখতে পায়, কিন্তু হোম ওকে কিছুই বলছিল না, যেটাতে পিচ অনেক বেশি রেগে যায়। যদি তুমি কিছু নাই বলো তাহলে এখানে কেন এসেছো? যাও, তুমি তোমার বাসা চলে যাও, আমাকে কেন বিরক্ত করছো? তখন ওখানে ব্যাং এসে বলে, তুমি একা একা কার সাথে কথা বলছো? কারণ ওখানে তো হোম ছিলই না। একটু পর তো পিচের কাছে হোমের বডিগার্ডের কল আসে, পিচের খুব বাজেভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। যেটা শুনে পিচ আর ব্যাং দুজনেই অনেক বেশি শক হয়ে যায়। ওরা জলদি করে হসপিটাল আসে। আসলে হোম তো পিচের বাসায় আসছিল ওকে সরি বলার জন্য, কিন্তু রাস্তায় ওর গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ডক্টর তো ওদেরকে জানায় হোমের কন্ডিশন এখন খুবই ক্রিটিক্যাল, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সবাই তখন অনেক বেশি টেনশনে পড়ে যায়। একটু পর তো আন্টি বং আসে, যে আস্তে আস্তে হোমকে খুব গালিগালাজ করছিল, কিন্তু এখানে মিডিয়া আর বাকি সবাইকে দেখে উনি কান্নাকাটি করতে থাকে। একটু পর তো আঙ্কেল সম পিচকে বলে, আসলে হোম তোমার সাথে দেখা করতে যেতে নিয়েছিল, ও তো তোমাকে সরি বলতে চাচ্ছিল। যেটা শুনে পিচের অনেক বেশি খারাপ লাগে। প্যাং তখন বলে, আমাদের তো ওই লোকটিকে খুঁজে বের করতে হবে যে আসলে এই ভিডিওটি লিক করেছে। ওখানে তো কেন ছিল? পিচ তখন ভাবতে থাকে, হোমের স্পিরিট তো ওর বাসা ওর সাথে দেখা করতে গিয়েছিল। যেভাবে হোক ও হোমকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে, কারণ মিডিয়া তো এখন হোমকে নিয়ে খুব বাজে বাজে নিউজ করছে। পিচ যখন এটা সবাইকে বলে, ট্যাং আর ক্যান আর পিচ মিলে তখন হোমের স্পিরিটকে খুঁজতে যেতে নেয়, কিন্তু মিডিয়ার সবাই তো ওদেরকে ঘিরে ফেলে। তখন তো ট্যাং নিজের অ্যাক্টিং এর মাধ্যমে সবাইকে ডিস্ট্র্যাক্ট করে। একটু পর ক্যান যখন বাইরে যেতে নেয়, তখন তো কিছু লোকের কথা শুনতে পায়। হোমের ফ্যামিলি খুবই খারাপ ছিল, ওর বাবা মা একদমই ভালো ছিল না, হয়তো এর সাজাই ওদের সন্তান পাচ্ছে। তখন ক্যানের মনে পড়ে ও যখন স্কুলে পড়তো তখন ওর একবার হোমের সাথে দেখা হয়েছিল, কিন্তু তখন তো হোম ওকে খুব সুন্দরভাবে ট্রিট করেছিল, ওকে নিজের কোল্ড কফিও অফার করেছিল। ওই সময়টাতে আসলে ক্যানের প্যারেন্টসও হোমের গ্র্যান্ডপার বিরুদ্ধে প্রোটেস্ট করছিল, কারণ হোমের গ্র্যান্ডপা ওদের জমি দখল করার চেষ্টা করছে। পিচ আর ব্যাংক যখন বাসা আসে, তখন হসপিটাল থেকে ওদের কাছে কল আসে, জানতে পারে হোমের কন্ডিশন অনেক বেশি খারাপ। এদিকে আমরা ক্যানকে দেখি, ও তখন ভাবতে থাকে ও যখন প্রথমবার এই ম্যানশনে এসেছিল তখন তো ও হোমের সাথে কাজ করতে চেয়েছিল, কিন্তু হোমের তো ওর ব্যাপারে কোনো কিছুই মনে ছিল না। এদিকে পিচ আর ব্যাং যখন হসপিটাল আসে তখন জানতে পারে হোমের কন্ডিশন অনেক খারাপ হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তেই ও মারা যেতে পারে। যেটাতে ওরা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ব্যাং তখন পিচকে একটি রিচুয়াল করতে বলে, ও যেটা অনেক ঘাটাঘাটির পর জানতে পেরেছে। যেহেতু হোম বাসার খাবার অনেক বেশি পছন্দ করে আর পিচকে কুক করতে দেখলে ও অনেক বেশি খুশি হতো, সেহেতু পিচ ব্যাং আর হোমের বডিগার্ড তো এখানেই প্রিপারেশন নিতে থাকে, এখানেই কুক করতে। পরের সিনে আমরা হোমকে দেখি, আসলে এটা ওর স্পিরিট ছিল। ও নিজের বেসমেন্টে নিজের গ্র্যান্ডপাকে দেখে অনেক বেশি খুশি হয়। হোম তখন ভাবতে থাকে ওর গ্র্যান্ডপা তো মারা গিয়েছে, তাহলে ওর গ্র্যান্ডপাকে ও কিভাবে দেখছে। ও বলে, তার মানে আমিও কি মারা গিয়েছি? তাহলে তো ভালোই হলো, এখন বেঁচে থেকে মানুষের কথা আর আমার শোনা লাগবে না। গ্র্যান্ডপা বলে, এইখানে তোমার কোনো দোষই নেই, আসলে আমাদের ফ্যামিলির উপর যে অভিশাপ রয়েছে এর জন্যই তোমার সাথে এরকম হয়েছে। এখন তো তোমারই এগুলো ঠিক করতে হবে, আর তোমার মৃত্যুর সময় এখনো আসেনি। তোমার ফ্রেন্ডসরা তোমার জন্য ওয়েট করছে, ওরা প্রে করছে তুমি যাতে আবারও ঠিক হয়ে যাও। হোম তখন ডিসাইড করে ও ওর ফ্রেন্ডসদের সরি বলবে, আর ওর ফ্যামিলির উপর যে অভিশাপ রয়েছে সেটাও কিওর করেই ছাড়বে। হঠাৎ করে হোম নিজেকে হসপিটালে দেখতে পায়। ও তখন নিজের রুমটি খুঁজতে থাকে, আসলে ও কোথায় রয়েছে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই ও পিচের খাবারের রান্নার স্মেল পায়। ও তখন স্মেল ফলো করে রুমটি খুঁজতে থাকে। এদিকে হসপিটাল অথরিটি যখন জানতে পারে পেশেন্টের রুমে এভাবে রান্না করা হচ্ছে, তখন তো ওদের সবাইকে বন্ধ করতে বলে। অথরিটি জোর করে বন্ধ করে দেয়, যেটাতে পিচ ব্যাং অনেক চেষ্টা করেও থামাতে পারে না। এদিকে আমরা হোমকে দেখি যে এখন আর খাবারের স্মেল পাচ্ছিল না, আর ওর স্পিরিটও খুব দুর্বল হয়ে পড়ে। এদিকে হোমের বডিটিও রেসপন্স করা বন্ধ করে দিয়েছে, যেটা দেখে পিচ আর প্যাং অনেক বেশি ভেঙে পড়ে। ওরা দুজন তখন অনেক কান্না করতে থাকে। ওরা তখন বুঝতে পারে হোম যে মারা গিয়েছে। হোমের মৃত্যু ওরা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন আমরা হোমের স্পিরিটকে দেখি, যে নিজের ফ্রেন্ডদের এই অবস্থা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ও তো অনেক কান্না করতে থাকে। এরপর তো এসে হোমের বানানো ওই খাবার টেস্ট করে, আরও খুব কান্না করতে থাকে। কিন্তু একটু পরেই আমরা দেখি হঠাৎ করে হোমের জ্ঞান ফিরে আসে, যেটাতে পিচ আর ব্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। আর হোম ছিল খুবই অবাক। পিচ তো ওকে দেখে খুব বেশি ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে।
হোম তখন ওদেরকে সরি বলে। হোমের বডিগার্ড তো অনেক বেশি কান্না করতে থাকে। হোম তখন ওর বডিগার্ডকে বলে, আরে আমি একদমই ঠিক আছি, আর হ্যাঁ আমি তো এত সহজে মরছিও না। একটু পর তো হোম পিচ আর ব্যাঙের সাথে শেয়ার করে, আমার তো গ্র্যান্ডপার সাথে দেখা হয়েছিল। গ্র্যান্ডপাকে আমি প্রমিস করেছি আমার পরিবারের উপর যে কার্সটি রয়েছে সেটা আমি কিউর করেই ছাড়বো। প্লিজ তোমরা দুজন আমাকে হেল্প করো। কিন্তু এ ব্যাপারে আমি ক্যানকে বলতে চাচ্ছি না। আমি তোমাদের দুজনকে ছাড়া আর কাউকে ট্রাস্ট করতে পারছি না। তখন হোম ওদেরকে একটি সিক্রেট বলে। ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো ও অ্যাক্সিডেন্টের পর গাড়ির বাইরে ক্যানকে দেখেছিল। অন্যদিকে আঙ্কেল সম যখন বাসা আসে তখন দেখতে পায় ওনার অফিস থেকে একটি ফাইল গায়েব, যেটাতে উনি অনেক বেশি আপসেট হয়ে পড়েন। এদিকে ক্যানকে দেখি যে ফাইলটি এনে একটা লোককে দেখায়। এখানে আমরা বুঝতে পারছি ক্যান কিছু একটা রিভেঞ্জ নিতে যাচ্ছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ক্যানের বাবা একজন ক্যান্ডি মেকার ছিল। ওরা তো যে জায়গায় থাকতো সে জায়গাটি হোমের গ্র্যান্ডপা কিনতে চাচ্ছিল। তখন এই জায়গার সকল অধিবাসীদের উদ্দেশ্যে গ্র্যান্ডপা বলে, আমি তো এখানে খুব বড় একটা ভ্যানু করতে চাচ্ছি আর খুব ভালো ভালো অ্যাপার্টমেন্টও। এই জন্য তোমাদের এই জায়গাগুলো আমি কিনতে চাচ্ছি। আমার যখন প্রজেক্ট কমপ্লিট হবে তখন আমি তোমাদের থাকার জন্য অ্যাপার্টমেন্ট দিব, আর আমার ভ্যানুতে তোমাদের কাজের জায়গাও করে দেব। ওনার এই কথা শুনে সবাই ওনার সাথে এই প্রজেক্টে কন্ট্রাক্টে সাইন করে দেয়। কিন্তু এরপর সবাই জানতে পারে ওরা তো কন্ট্রাক্টই চেঞ্জ করে দিয়েছে। এই কন্ট্রাক্টের মধ্যে তো কোনো অ্যাপার্টমেন্ট ভ্যানুতে ওদেরকে ওয়ার্ক দেওয়ার কথা উল্লেখই ছিল না। ভ্যানুতে সব ব্র্যান্ডের শোরুম ছিল, ওদের জন্য কোনো জবও অফার করা হয় না, যেটাতে সবাই তো জবলেস হয়ে পড়ে। এরপর এখানে সবাই মিলে প্রোটেস্ট করা শুরু করে। এই প্রোটেস্ট করার সময় তো ক্যানের বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। প্রেজেন্টে দেখি হোম পিচ আর ব্যাং মিলে নিউজ দেখছিল। তখন নিউজে দেখতে পায় হোমের ফ্যামিলির এই ফ্রডগিরি তো পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে। ওরা তখন ভালো করে বুঝতে পেরেছে এগুলো যে ক্যান করেছে। ও নিজের বদলা নিতে চাচ্ছিল। হোম তখন অনেক বেশি ভেঙে পড়ে, কারণ ও কখনো ভাবতে পারেনি ক্যান রিভেঞ্জ নেওয়ার জন্য ওর গাড়িটির অ্যাক্সিডেন্ট করিয়েছে। ও তাহলে আমাকে মারতে চেয়েছিল। হোম ডিসাইড করে ও ক্যানের সাথে দেখা করে এই ব্যাপারে কথা বলবে। এদিকে আমরা ক্যানকে দেখি যে তার অসুস্থ বাবার পাশে ছিল। আমি তো তোমার হয়ে সবকিছু করছি, এরপর তো আমরা একটি প্রোটেস্ট করব। এরপর তো ওরা সবাই প্রোটেস্ট শুরু করে, ওদের এলাকার রেসিডেন্টসরা মিলে, যেখানে পিঞ্চার ব্যাং আর হোমের বডিগার্ডও আন্দোলনকারী হয়ে সামিল হয়। এখানে তো ওরা হোমকে মেয়ে সাজিয়ে নিয়ে আসে। আসলে ওরা তো চাচ্ছিল ক্যানের সাথে এ ব্যাপারে কথা বলতে, যাতে সবকিছু ক্লিয়ার করতে পারে। ওরা যখন এখানে আসে তখন সবাই তো ওদেরকে ঘিরে ফেলে। আসলে এটা তো ক্যানেরই প্ল্যান ছিল ওদের সবাইকে এখানে নিয়ে আসা। তখন ওখানে আমরা একটি বড় বোর্ড দেখতে পাই, যেখানে হোমের সাথে পিচ ব্যাং আর হোমের বডিগার্ডেরও ছবি ছিল। তখন তো হোম সবাইকে এক্সপ্লেন করে, তোমরা যেটা বলবে আমি সেটাই করব। আমি ভালো করে বুঝতে পেরেছি তোমাদের সাথে যে অন্যায় হয়েছে। আমি তোমাদেরকে সবকিছু দেব যেটা তোমাদের প্রমিস করা হয়েছিল। আসলে গ্র্যান্ডপা তো এ কন্ট্রাক্ট ঠিকই করেছিল, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন এ কন্ট্রাক্ট চেঞ্জ করে দিয়েছে। তখন আমরা জানতে পারি এর পেছনে তো আন্টি বং ছিল, যে ওই কন্ট্রাক্টই চেঞ্জ করে দিয়েছিল। সবার সামনে তখন হোম আঙ্কেল সমকে কল করে আর এই কন্ট্রাক্ট ক্যান্সেল করে নতুন কন্ট্রাক্ট বানাতে বলে। তখন আঙ্কেল সম ওদেরকে প্রমিস করে ওদেরকে যেটা বলা হয়েছে সেটা অবশ্যই ওদেরকে দেওয়া হবে। তখন সবাই তো ওদের এই কথাতে রাজি হয়ে যায়। এরপর ওদেরকে ক্যানের অফিসে যাওয়ার পারমিশন দেয়। তখন ওরা এখানে আসার পর বুঝতে পারে ক্যান তো অনেক বছর ধরেই হোমের উপর নজর রাখছিল। ওরা ভাবতে থাকে হোম ক্যানের সাথে কি এমন করেছে। তখন এক রেসিডেন্স থেকে জানতে পারে এই প্রোটেস্ট করার সময় ক্যানের বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল, ওনাকে হসপিটাল নেওয়ার সময় তো মিস পং হসপিটালেও ওনাকে যেতে দেয়নি, যেটাতে ক্যানের বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। যেগুলো শুনে তো হোমের অনেক বেশি খারাপ লাগে। এরপর ওরা যখন ভেতরে একটি রুমে আসে তখন ওখানে একটি বেডে ক্যানের অসুস্থ বাবাকে দেখতে পায়। পিস তখন সাইডে ক্যানের বাবার স্পিরিট দেখতে পায়। তখন তো হোম কিছু সাউন্ড শুনতে পায়, কিন্তু ক্লিয়ারলি কিছু বুঝতে পারে না। পিস তখন দেখতে পায় ক্যানের বাবা তো কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পিস তো গোস্টের কথা শুনতে পেত না। হোমের তখন কানে প্রচন্ড ব্যথা হতে থাকে। ও কিসের জন্য খুব জোরে জোরে সাউন্ড শুনতে পাচ্ছিল। একটু পর ওখানে যখন ক্যান আসে তখন ক্যান তো খুব রেগে ওদেরকে এখান থেকে বের করে দেয়। পিচ একটু কনফিউজ হয়ে যায়, কারণ ক্যানের বাবা তো বেডে ছিল, তাহলে ওনার গোস্ট কিভাবে দেখতে পেলো। পিচ এখানে আরো কিছুক্ষণ থাকতে চাচ্ছিল। তখন তো ব্যাং আর হোমের বডিগার্ড সবাইকে ডিস্ট্র্যাক্ট করতে নেয়। হোম আর পিচ তো লুকিয়ে ক্যানের বাবার রুমে আসে। ওরা তো এখানে ক্যানের বাবার গোস্টের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। পিচ তখন দেখতে পায় ক্যানের বাবা কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ও তো কোনো কথাই শুনতে পায় না। কিন্তু হোমের তখন কিছু সাউন্ড শুনে কানে প্রচন্ড ব্যথা হচ্ছিল।
একটু পর তো ক্যান এসে হোম আর পিচকে ওখান থেকে বের করে দেয়। পিচ ওকে বলে, আমি তোমার বাবার স্পিরিটের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু কেন তো ওর কোনো কথাই বিশ্বাস করে না। তখন হোম হঠাৎ করে বলে, তোমার তো অনেক ভালো ভালো বন্ধু বানানো উচিত। যেটা শুনে ক্যান অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এটা সবসময় ওর বাবা ওকে বলতো, কিন্তু তাও ও তো পিচ আর হোমকে বিশ্বাস করে না। তখন আমরা দেখি কেন যে এই প্রজেক্টের ফাইলটি চুরি করে এনেছিল এটা কেউ একজন চুরি করে নেয়, আর ওদের বাসার এখানে আগুন লাগিয়ে দেয়। সবাই এখানে তখন হোমকে সন্দেহ করে মারতে থাকে। পিচ ব্যাং ওরা তো থামানোর চেষ্টা করে, কিন্তু কেউই ওদের কথা শুনে না। একমাত্র ক্যান বললেই সবাই থামবে। হঠাৎ করে ক্যানের বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সবাই যখন ওখানে আসে তখন হোমও জলদি করে এখানে এসে ক্যানের বাবাকে সিপিআর দেওয়ার চেষ্টা করে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ক্যান যেদিন থেকে হোমের বাসায় কাজে জয়েন হয়েছিল সবকিছুই ওর বাবার সাথে শেয়ার করতো। আসলে ক্যান তো হোমের গাড়ির অ্যাক্সিডেন্টটি করায়নি। ও তো যখনই অ্যাক্সিডেন্টের অবস্থা দেখেছিল তখন সাথে সাথে ও অ্যাম্বুলেন্সে কল করেছে হোমকে বাঁচানোর জন্য। এখন নিজের চোখের সামনে দেখতে পায় ওর বাবাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে হোম, যেটা দেখে ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন পিচ এসে ক্যানের সামনে একটি ক্যান্ডি রাখে। ক্যানের তখন মনে পড়ে ওর বাবা তো সবসময় চাইতো ক্যান যাতে খুব বেশি ফ্রেন্ড বানায়। যেহেতু ওর বাবা একজন হার্টের পেশেন্ট ছিল, সেহেতু ওনার বাঁচার চান্সও খুব কম ছিল। ওর বাবাকে সবসময় বোঝাতো তোমার তো উচিত বেশি বেশি ফ্রেন্ড বানানো, যাতে করে ওরা ফ্যামিলির মতো তোমার সাথে থাকতে পারে। ক্যান তখন বুঝতে পারে সত্যি সত্যি ওর বাবার স্পিরিট যে হোমের সাথে কন্ট্যাক্ট করছে। তখন ও বুঝতে পারে ওর বাবা এই পৃথিবীতে আর নেই। ও তখন হোমকে এসে থামায় আর নিজে অনেক বেশি কান্না করতে থাকে, কারণ এ পৃথিবীতে একমাত্র ওর বাবাই ছিল। অন্যদিকে আমরা দেখি আন্টি পং আসলে ওই ফাইলটি চুরি করিয়েছে নিজের লোককে দিয়ে। তার মানে সবকিছুর পেছনে আন্টি পংই রয়েছে। পরের সিনে আমরা দেখি ক্যান তো হোমকে ক্ষমা করে দেয়, আর পিচ সবার জন্য ডিনার প্রিপেয়ার করে। সবাই একসাথে ডিনার করে। ক্যান তখন হোমকে বলে, তোমার ফ্যামিলির উপর যে অভিশাপ রয়েছে সেটা হয়তো এই প্রজেক্টের জন্য না, অন্য কিছুর জন্য হতে পারে। অন্যদিকে আমরা আন্টি পংকে দেখি যে একটি জায়গায় এসে কিছু রিচুয়াল করতে থাকে। দেখে তো মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করছে। এদিকে আমরা হোমকে দেখি যে হঠাৎ করে ওই সাউন্ড শুনে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। হোমের হসপিটালে জ্ঞান ফিরে আসে। তখনও কিছুর সাউন্ড শুনতে পায়, যে সাউন্ড শুনে ও খুবই ইরিটেট ফিল করে। ও তো নিজের চোখের সামনে তখন পিচকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। একটু পর হোম যখন শান্ত হয় পিচ ওকে বলে, তুমি যে সাউন্ড শুনতে পাচ্ছ সেটা আসলে ছোট এক বাচ্চা গোস্টের, যে দেয়ালে বারবার স্ক্র্যাচ করছে আর ওই সাউন্ডই তোমার কানে বাজছে। তখন আমরা জানতে পারি হোমের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর হার্ট স্টপ হয়ে গিয়েছিল, তখন থেকেই ওর সুপার ন্যাচারাল শক্তি চলে এসেছে। ও এখন গোস্টদের সাউন্ড শুনতে পায়। যেটা জানতে পেরে প্যান অনেক বেশি খুশি হয়, তার মানে আমাদের টিমে এখন দুজন গোস্টদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। হোম বলে, কিন্তু আমি চাই সর্বপ্রথম আমার ফ্যামিলির উপর যে কার্স রয়েছে সেটা সরাতে। আমি এটা জানতে চাই কে আমার ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করছে। এরপর ওরা সবাই যখন ইনভেস্টিগেশন শুরু করে, ক্যান সর্বপ্রথম আন্টি পং এর বাসার সামনে ওদেরকে নিয়ে আসে, কারণ ক্যানের তো আন্টি পংকে সন্দেহ হচ্ছিল। তখন হোম একটু অবাক হয়, বলে, তুমি আমার আন্টিকে কেন সন্দেহ করছো? তখন তো ক্যান হোমের অ্যাক্সিডেন্টের একটি ফুটেজ দেখায়। বলে, তোমার গাড়িটি যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তোমার আন্টির গাড়ি ছিল। এরপর তো আন্টি যখন বাসা ছিল না, ওরা লুকিয়ে জানালা দিয়ে আন্টি বঙ্গের বাসায় ঢুকে। এখানে ওরা অনেক জিনিসপত্র দেখতে পায় যেগুলো ব্ল্যাক ম্যাজিকের সাথে কানেক্টেড ছিল। তখন তো হোম আবারও কিছুর সাউন্ড শুনতে পায়, কিন্তু ও কিছু বুঝে ওঠার আগেই পিচকে একটি গোস্ট পজেস্ট করে নেয় আর ওকে টেনে বাইরে নিয়ে যায়, যেটাতে ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন তো ওরা সবাই মিলে পিচকে ওখান থেকে নিয়ে আসে। এরপর আন্টি পং যখন বাসা আসে তখন উনি ভালো করে বুঝতে পারে যে এই বাসায় কেউ হয়তো এসেছে, কারণ বাসায় মানুষের ফুটপ্রিন্টস দেখতে পায়। তখন উনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে, আর ক্যামেরার মধ্যে দেখতে পায় হোম আর ওর টিম এসেছে। সেটা দেখে উনি হোমের উপর প্রচন্ড রেগে যায়। এদিকে পিচকে বাসানোর পর তো ওরা ওর উপর হোলি ওয়াটার স্প্রে করে ওকে নিজের ফর্মে নিয়ে আসে। তখন পিচ ওদেরকে বলে, আমি ওখানে অনেক গোস্ট দেখেছি, যেগুলোকে কেউ হয়তো কন্ট্রোল করছে। তখন ক্যান ওদেরকে কিছু ছবি দেখায় ও গার্ডেনের পেছনে তুলেছিল। ওখানে তো ব্ল্যাক ম্যাজিকের অনেক জিনিসপত্র ছিল, নিশ্চয়ই এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে। তখন ওরা বুঝতে পারে নিশ্চয়ই এর পেছনে আন্টি পঙ্গেরই হাত রয়েছে, আর যত প্রপার্টিজ হন্টেড হয়েছে এগুলো সব হয়তো আন্টি পঙ্গই কন্ট্রোল করেছে। ওরা তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। একটু পর তো পিচের কাছে বেস্টের কল আসে, কারণ ও যে বাসা থাকছে সে বাসায় আবারও অ্যাবনর্মাল কিছু ঘটছে। আর এখানে থাকতে তো ওর এখন সাফোকেটেড ফিল হচ্ছে। শুধু ওর সাথে না, ওরা যখন বাকি
প্রপার্টিজে এখন যারা থাকছে তাদেরকেও কোশ্চেন করছে, সবাই একই কথা বলছে। কেন তো পুলিশকে আন্টি পংয়ের বাসায় পাঠায় ওই গাড়িটি খোঁজার জন্য। কিন্তু আন্টি পং খুব চালাক ছিল, ওই গাড়িটি উনি অন্য কোথাও লুকিয়ে রেখেছে। পুলিশ এখানে আসার পর কোনো গাড়ি দেখতে পায় না। তখন ওরা তো আন্টি পং এর ইনভেস্টিগেশন শুরু করে। জানতে পারে আন্টি পং নিজের অ্যাসিস্ট্যান্টকেও মেরে ফেলেছিল। তখন হোমের মাথায় খুব দারুণ একটা আইডিয়া আসে আন্টির সত্যিটা বের করার জন্য। হোম তখন চলে যায় আন্টির বাসায় লাইভ স্ট্রিম করার জন্য, কারণ আন্টি তো ক্যামেরার সামনে কিছুই করতে পারবে না। আন্টি পং তখন টেকনিক নিয়ে আবারও ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে, কিন্তু ওরা তখন হোলি ওয়াটার স্প্রে করে, যার কারণে ওনার ব্ল্যাক ম্যাজিক এখানে কাজ করে না। হোম তখন আন্টির সাথে পুরো বাসাটি ঘুরে দেখছিল, কিন্তু ও কোথাও কিছু পাচ্ছিল না, যেটাতে হোম খুবই ইরিটেট হয়ে যায়। আর ও ডিরেক্ট আন্টিকে বলে, তুমি তোমার এত ভালো অ্যাসিস্ট্যান্টকে কিভাবে মারতে পারলে? কিন্তু ওর আন্টি তো হোমের কাছে কিছুই স্বীকার করে না, উল্টো ওই অ্যাসিস্ট্যান্টের গোস্টকে দিয়ে হোমের উপর অ্যাটাক করায়। একটু পর আমরা দেখি ওই গোস্ট তো আন্টির আর কোনো কন্ট্রোলে ছিল না, কারণ পিচ অলরেডি এই গোস্টের সাথে কন্ট্যাক্ট করেছে। একটু পর তো হোম ওই বাসার একটি রুমে চলে আসে। এখানে এসে তো হোম অনেক বেশি অবাক হয়ে যায়, আসলে এই জায়গাটিতেই আন্টি পং ব্ল্যাক ম্যাজিক করতো। এরপর তো উনি আবারও এখানে হোমকে হার্ট করতে থাকে। তখন ওখানে পিচও চলে আসে। ওই অ্যাসিস্ট্যান্টের গোস্ট তো হোমকে কিছু বলার চেষ্টা করছিল। হোম অনেক কষ্ট করে বুঝতে পারে আন্টির গলায় যে নেকলেস আছে সেটা নষ্ট করার জন্য। এরপর ওরা সবাই মিলে ওই নেকলেসটি কেড়ে নিয়ে আশেপাশের ব্ল্যাক ম্যাজিকের যত জিনিসপত্র ছিল ওগুলো নষ্ট করতে থাকে। তখন তো ওরা ওই প্রজেক্টের ফাইলটিও পায়। আন্টি পং যখন বুঝতে পারে ওনার হাতে এখন কিছুর কন্ট্রোল নেই, তখন উনি ওখান থেকে পালিয়ে যেতে দেয়। কিন্তু বাইরে তো পুলিশ ওনার জন্য ওয়েট করছিল, আর ওনার বিরুদ্ধে যত এভিডেন্স ছিল সবই কালেক্ট করে নেয়, যার কারণে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নেয়। যেটাতে হোম অনেক বেশি স্বস্তি পায়, ফাইনালি ওর ফ্যামিলিকে ও অভিশাপ মুক্ত করতে পারলো। সবাই তখন হোমের জন্য অনেক বেশি খুশি হয়। এরপর আমরা জানতে পারি ওরা সবাই মিলে হোমের বাকি প্রপার্টিজ গুলো সেল করে দেয়। এখন শুধু হোমের এই ম্যানশনটি বাকি রয়েছে। পরের সিনে দেখি হোম আঙ্কেল সমকে বলে, আমি তার ম্যানশনটি যাচ্ছি পিচ আর ব্যাংকে গিফট করে দিতে, যাতে করে আমি মাঝে মাঝে এখানে এসে ওদের সাথে থাকতে পারি। পিচ তো খুব বড় এক রেস্টুরেন্টে শেফের অফার পায়, আর ওখানে তো ওদেরকে থাকার জন্য ভিলাও অফার করা হয়। পিচ তখন এই নিউজটি সবাইকে জানায়, সবাই তো ওর জন্য অনেক বেশি খুশি হয়। কিন্তু পিচের মনটা একটু খারাপ ছিল, ও এই টিমটি ছেড়ে কোথাও যেতে চায় না। হয়তো পিচের সামনে অনেক হ্যাপি শো করে। ও তো পিচকে বলে, তোমার তো উচিত ওখানে গিয়ে নতুন করে সবকিছু শুরু করা। পিচ তখন ভাবতে থাকে, আমি বোকা, আমি তো ভেবেছিলাম সবাই হয়তো আমার মতোই, এদের মধ্যে তাহলে একমাত্র আমি এদেরকে পরিবার ভেবেছিলাম। পরের সিনে দেখি ক্যান হোমকে বলে, তোমার তো উচিত পিচকে থামানো, আমি জানি তুমিও পিচকে প্রচন্ড মিস করবে। হোম বলে, এটা কি আমার ঠিক হবে? ও নিজের স্বপ্ন পূরণ করতে চলেছে, আমি কেন ওর স্বপ্ন পূরণে বাধা দেব? হোম তখন বলে, এখন তো আমার গ্র্যান্ডমার শেষ ইচ্ছেটি পূরণ করতে হবে। উনি বলেছেন ওনার মৃত্যুর 100 দিন পর একটি পার্টি দিতে, যেখানে কেউই ওনার জন্য মন খারাপ করবে না, বরং সবাই ওনার জন্য খুশি থাকবে। আমি তো এখন সবকিছু ঠিক করে আবারও আমেরিকা ফিরে যেতে চাই। হোম ওখান থেকে চলে যাওয়ার পর তো গ্র্যান্ডপার সামনে রাখা মোমবাতিগুলো হঠাৎ করে নিভে যায়। পরের দিন দেখি গ্র্যান্ডপার সব জিনিসপত্র তো আঙ্কেল সমের বাসা নিয়ে যাওয়া হয়। এরপর ক্যান যখন হোমকে ডাকতে যায় তখন দেখতে পায় গ্র্যান্ডপার রুমটি দরজা খোলা। ও তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। ভেতরে আসার পর তো ও ওখানে হোমকে দেখতে পায়। হোম তখন ক্যানকে ইরিটেট করতে থাকে, তুমি কি এক মুহূর্ত আমাকে না দেখে থাকতে পারো না? খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছো। পরের থেকে দেখি পিস তো হোমের সাথে দেখা করতে আসে, কিন্তু হোম ওকে ইগনোর করতে থাকে। এরপর তো হোম আঙ্কেল সবের সাথে আন্টি পং এর সাথে পুলিশ স্টেশনে দেখা করতে আসে। এখানে আন্টি পং বলে, তোমার গ্র্যান্ডপা সবসময় সুস্থ ছিল, হঠাৎ করে কেন মারা গেল সেটা আমি বুঝতে পারিনি। তোমার সাথেও এরকম হবে, নিশ্চয়ই তোমার গ্র্যান্ডপার সাথে খারাপ কিছু হয়েছে যেটা তোমার সাথেও হবে। যেটা শুনে হোম অনেক বেশি অবাক হয়। আঙ্কেল সব তখন পুলিশকে বলে আন্টি পংকে ওখান থেকে নিয়ে যেতে বলে। এরপর তো দেখি হোম আঙ্কেল সমকে বলে, আমি ম্যানশনটি বিক্রি করে আমেরিকা চলে যাব। যেহেতু পিচ আর ব্যাগ অন্য জায়গায় শিফট হয়ে যাবে, সেহেতু আমি আর ম্যানশন দিয়ে কি বা করবো। আর বলে, আমি তো আন্টি পং এর সাজাও কমানোর চেষ্টা করব, হয়তো গ্র্যান্ডপাও এটাই চায়। অন্যদিকে পিচকে দেখি এখনো হোমের বাসা হোমের জন্য ওয়েট করছে। কেন তখন পিচকে এসে বলে, তোমরা এখান থেকে চলে যাবে বলে হোমের মন তো অনেক খারাপ, কিন্তু ও চায় না তোমার স্বপ্ন যাতে অপূর্ণ থেকে যাক। তোমার কাছে এখন খুব বড় একটা সুযোগ রয়েছে, ও চায় না ওর জন্য এটা যাতে মিস হয়ে যাক। পিচ যখন ওখান থেকে চলে যেতে নেয়, হঠাৎ করে ও উপরের ফ্লোরে গ্র্যান্ডপার স্পিরিট দেখতে পায়, যেটাতে ও ভীষণ অবাক হয়। পরদিন সকালে হোম যখন বাসা থেকে বের হতে নেয়, তখন আঙ্কেল সব জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? হোম বলে, আমি তো হসপিটালে গ্র্যান্ডপার ডেড বডি দেখতে যাচ্ছি। আঙ্কেল সম তখন অ্যাটর্নিকেও ওর সাথে পাঠায়।
এরপর হোম যখন হসপিটালে আসে, ওখানে তো পিচকে দেখে একটু অবাক হয়। এখানেও ও পিচকে ইগনোর করতে থাকে, যেটাতে পিচ অনেক বেশি রেগে যায়। তখন হোম বলে, আসলে আমি আমেরিকা ফিরে যাব, আর এখন আর আমাদের এই টিমের কিছুই হবে না, সবাই যে যার মতো অন্য জায়গায় শিফট হয়ে যাবে। পরের সিনে দেখি অ্যাটর্নি এসে আঙ্কেল সমকে সবকিছু জানায়। আসলে অ্যাটর্নি তো আঙ্কেল সমের হয়েই কাজ করছে। ওরা 24 ঘন্টায় হোমের ওপর নজর রাখছে, হোম কি করছে, কোথায় যাচ্ছে। আর বলে, এই কয়েকদিনে তো হোম শুধুমাত্র ওর প্রপার্টিজের ওনারদের সাথে দেখা করেছে। এরপর আঙ্কেল সম বলে, হোমের জন্য আমি স্পেশাল কিছু করতে চাই। পরের সিনে আমরা দেখি আঙ্কেল সম তো হোমের জন্য ডিনারের অ্যারেঞ্জ করে, আর স্পেশাল শেফ ছিল পিচ। আসলে আঙ্কেল সম হোম আর পিচের মধ্যে সবকিছু ঠিক করতে চাচ্ছিল। একটু পর হোম যখন ওয়াশরুমে যায়, হঠাৎ করে ওখানে লাইটসগুলো ফ্লিক করতে থাকে, আর গ্র্যান্ডপার ছবিটিও নিচে পড়ে যায়। সম যখন ছবিটি তুলতে উপরে যায়, ওখানে তো ও গ্র্যান্ডপার গোস্ট দেখতে পায়। তখনই ওখানে পিচ এসে আঙ্কেল সমকে ডেকে নিয়ে যায়। এরপর হোম আর আঙ্কেল সম ডিনার করতে বসে। আঙ্কেল সম তখন বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি এখন আমার একমাত্র ফ্যামিলি, আর এই ডিনারটি তোমার সবসময় মনে থাকবে। হোম যখন ডিনার শুরু করতে নেয়, হঠাৎ করে ওখানে লাইট চলে যায়। তখন গ্র্যান্ডপার গোস্ট ওখানে চলে আসে। আসার পর তো আঙ্কেল সমের দিকে ইশারা করতে থাকে, আর বলতে থাকে, সবই আমাকে মেরেছে। তখন হঠাৎ করেই হোম হাওয়ায় ভাসতে থাকে, যেটা দেখে আঙ্কেল সম প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন তো আঙ্কেল সম একটি ছবি গ্র্যান্ডপার গোস্টের দিকে ছুঁড়ে মারে, আর তখন আমরা দেখি লাইট অন হয়ে যায়, আর হোমের প্ল্যানও আঙ্কেল সামনে চলে আসে। আসলে ম্যাজিশিয়ানের হেল্প নিয়ে হোম এত কিছু করছিল, কারণ হোম যখন আন্টি পকেট থেকে গ্র্যান্ডপার মৃত্যুর খবর শুনতে পায়, তখনই ওর কেমন যেন সন্দেহ হচ্ছিল। ও তো পিচের সাথে সবকিছু শেয়ার করে। ওই দিন ও যখন গ্র্যান্ডপার রুমে ছিল, তখন তো গ্র্যান্ডপার কিছু সাউন্ড শুনতে পায়, আবারও নিজেদের কার্স ঠিক করার কথা বলে। এরপরই তো হোম পিচের সাথে মিলে গ্র্যান্ডপার ডেড বডি দেখতে গিয়েছিল। ও ডেড বডিটি ভালো করে চেক করার পর বুঝতে পারে নিশ্চয়ই গ্র্যান্ডপাকে কেউ বিষ দিয়ে মেরেছে। এরপর ওরা সবাই মিলে যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল, তখন তো ওদের সবার সন্দেহ আঙ্কেল সমের দিকেই যায়। ওরা এখন প্রমাণ করতে চায় গ্র্যান্ডপার মেডিসিন আঙ্কেল সমকে টেস্ট করাতে, যেটা সবসময় আঙ্কেল সম গ্র্যান্ডপাকে খাওয়াতো। যখন সবাই ওকে ওই মেডিসিন খেতে বলে, আঙ্কেল সম তো মেডিসিন নেয় না, যেটাতে ওনার সত্যিটা সবার সামনে চলে আসে। তখন আঙ্কেল সম বলে, হ্যাঁ, আমি তোমার গ্র্যান্ডপাকে মেরেছি। ছোটবেলা থেকেই আমি চেয়েছি ওনার অ্যাটেনশন পাওয়ার জন্য, আমি সবসময় ওনাকে টেক কেয়ার করে এসেছি। আমি আসলে ওনার কাছাকাছি থাকতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি এর ওষুধের ওভারডোজ ওনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি এটা কখনোই বুঝতে পারিনি। ও তখন অনেক সরি ফিল করে। গ্র্যান্ডপা তো তোমার জন্য অনেক স্পেশাল জিনিস রেখে গিয়েছে, যেগুলো আমার কাছে। তুমি আমার সাথে আমার বাসায় চলো। আমি সবকিছু দিয়ে নিজেকে সারেন্ডার করতে চাই। আমার নিজেরও অনেক গিল্টি ফিল হচ্ছে। হোম তখন আঙ্কেল সমের সাথে আঙ্কেলের বাসায় আসে। আঙ্কেল সম যখন নিজের চাবিটি নিতে নেয়, তখন আঙ্কেল সম তো হোমকে বলে, গ্র্যান্ডপা কখনোই আমার কথা ভাবেনি। এটা শুনে তো হোমের কেমন যেন ঘাটকা লাগে, কিন্তু তখনই আঙ্কেল সম একটি ইট দিয়ে ওর মাথায় খুব বাজেভাবে আঘাত করে। এদিকে আমরা দেখি প্যাক আর হোমের বডিগার্ড যখন ওর প্লেট থেকে খাবার টেস্ট করতে নেয়, হঠাৎ করে হোমের বডিগার্ড অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তার মানে এগুলো সব আঙ্কেল সমেরই প্ল্যান ছিল। উনি তো হোমকেও মারতে চেয়েছে। কিন্তু তখনই আমরা দেখি ওই বাসায় পুলিশ চলে আসে। আসলে পুলিশ অ্যাটর্নি নিয়ে এসেছে। যেহেতু পিচ শেফ ছিল, সেহেতু পিচকে বলে ও এই খাবারে বিষ মিশিয়ে হোমকে মারতে চেয়েছে। যেহেতু ওর বডিগার্ড এখনো খাবার টেস্ট করেছে, সেহেতু ও অসুস্থ হয়ে পড়েছে। অ্যাটর্নি তখন বলে, নিশ্চয়ই পিচ খাবারে বিষ মিশিয়ে মারতে পারেনি বলে হোমকে অন্যভাবে মেরেছে। যেটা শুনে পিচ ব্যাং দুজনই অনেক বেশি শকড হয়ে যায়। পিচ তখন ভাবতে থাকে, আঙ্কেল সমের সাথে তো একাই হোম ওই বাসায় গিয়েছে, নিশ্চয়ই আঙ্কেল সম হোমের সাথে কোনো খারাপ কিছু করতে চলেছে। এখানে তো অ্যাটর্নি পিচ ব্যাংককেই দোষারোপ করতে থাকে, আর পুলিশের কাছেও ওদের বিরুদ্ধে যথেষ্ট এভিডেন্স ছিল। ক্যান তখন ওদের সাইড নিয়ে কথা বলে, আমি হোমের অ্যাসিস্ট্যান্ট, ওরা এটা করতেই পারে না। তখন অ্যাটর্নি তো ক্যানের বিরুদ্ধেও পুলিশকে কিছু এভিডেন্স দিয়ে দেয়। এই জন্য ওরা এখন চাইলেও বাসা থেকে বের হয়ে হোমকে সাহায্য করতে পারবে না। এদিকে হোমের যখন জ্ঞান ফিরে আসে, তখন ও দেখতে পায় আঙ্কেল সম তো একটি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ও আঙ্কেলকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এত ঘৃণা কেন করো? আঙ্কেল সম তখন বলে, আসলে আমি তোমাকে না, তোমার বাবাকে ঘৃণা করতাম। ছোটবেলা থেকেই বাবা তো তোমার বাবাকে বেশি পছন্দ করতো। আমাকে অ্যাডপ্ট করেছে, এর মানে এই না যে আমাকে ইগনোর করবে। আমি ছোটবেলা থেকেই তোমার গ্র্যান্ডপার খুব কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি তোমার বাবার থেকে ভালো ছেলে হওয়ার চেষ্টা করেছি। আসলে গ্র্যান্ডপা তো দুজনকেই সমান আদর করতো, যেটা সম কখনোই বুঝতে পারেনি। ও নিজে যে অ্যাডপ্টেড, ও নিজেই মন থেকে এটা ফিল করতো, যার কারণে ওর কাছে সবকিছু আলাদা মনে হতো। এরপর হোমের বাবা যখন মারা যায়, তখন তো সম ভেবেছিল এখন তো বাবা ওকে বেশি ভালোবাসবে, কিন্তু তখনই গ্র্যান্ডপার ডিসিশন নেয় ওকে সব প্রপার্টিজ দিয়ে দেবে, আর পুরনো বাংলোটি ওকে দিবে, যেটা ও কোনোভাবে মেনে নিতে পারে না।
আসলে গ্র্যান্ডপা ভেবেছিল সম ওকে অনেক বেশি ভালোবাসে, এজন্য নিজেদের পুরনো বাসাটি সমকে গিফট করে, যাতে করে এই স্মৃতিগুলো মনে রাখতে পারে। কিন্তু সম তো উল্টোটাই বুঝে আর খুব রেগে নিজের বাবাকে ওভারডোজ দিয়ে মেরে ফেলেছে। তখন তো হো হো এ মারতে নেয়, কিন্তু ওর কাছে অ্যাটর্নির কল চলে আসে আর বলে ওই ইটটি সরিয়ে ফেলতে, যাতে করে কেউ এই ইটটি খুঁজে না পায়। একটু পর তো সম যখন হোমকে মারতে আসে, তখনই এসে দেখতে পায় হোম ওখানে নেই। ও তো পুরো বাসায় হোমকে খুঁজতে থাকে, কারণ বাসাটি তো লক করা ছিল, হোম চাইলেও পালাতে পারবে না। এদিকে রিচ অনেক বেশি ভয় পাচ্ছিল। ও বুঝতে পারছিল না কিভাবে ও হোমকে সাহায্য করবে। তখন পুলিশের কাছে নিজে মিথ্যা বলে, হ্যাঁ আমি হোমকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছি। এখানে ব্যাং আর ক্যানের কোনো দোষ নেই, ওরা তো এ ব্যাপারে কিছুই জানতো না। আসলে রিচ চাচ্ছিল ও না পারলেও ব্যাং আর ক্যান যাতে হোমকে বাঁচাতে পারে। একটু পরে আমরা দেখি ক্যান তো অ্যাটর্নিকে ফলো করতে থাকে, আর ও এসে দেখতে পায় অ্যাটর্নি একটি ইট সরানোর চেষ্টা করছে। ক্যান তখন অ্যাটর্নিকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি করছো? অ্যাটর্নি বলে, তোমরা চাইলেও এখন কিছু করতে পারবে না, কারণ এতদিন ধরে যা চলে এসেছিল সব আমার আর সমেরই প্ল্যান ছিল। আর হোমের অ্যাক্সিডেন্টটাও পং করেনি, আমরাই করিয়েছি। আর ওই কন্ট্রাক্টে তো সমের বলাতেই ক্যান্সেল করা হয়েছে, পং এর বলাতে না। এদিকে বাসায় তো সম হোমকে পেয়ে যায়, ও তখন হোমের উপর অ্যাটাক করে। উনি তখন ওর শ্বাসরোধ করে মারতে চাচ্ছিল। আর হোমকে নিয়ে খুব মজা নিতে থাকে, তোমার তো কোনো ফ্যামিলিও নেই যে তোমাকে বাঁচাতে আসবে। তখন আমরা দেখি পুলিশ যখন পিচকে অ্যারেস্ট করে নিয়ে যেতে নিয়েছিল, তখন তো প্যাং গোস্ট সেজে পুলিশকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। পিচ আর প্যাং তখন হোমকে বাঁচানোর জন্য জবের বাসায় ছুটে আসে। আর অন্যদিকে ক্যান তো অ্যাটর্নির সব কথা রেকর্ড করে রেখেছিল। অ্যাটর্নি তখন ওর কাছ থেকে ফোনটি কেড়ে নিতে চায়, কিন্তু ঠিক সময় হোমের বডিগার্ড এসে ক্যানকে বাঁচিয়ে নেয়, কারণ ও যথাসময়ে বিষের অ্যান্টিডট পেয়ে গিয়েছিল। তখন আমরা দেখি আঙ্কেল সম যখন হোমকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছিল, তখন কিছু সময়ের জন্য তো হোম আবারও গ্র্যান্ডপার কাছে চলে গিয়েছিল। গ্র্যান্ডপা বলে, আমি চাই না আর কখনো আমাদের দেখা হোক, এখন তো তোমার ফ্রেন্ডদের সাথে মিলে তোমার সবকিছু ঠিক করতে হবে। হোম তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। হঠাৎ করেই হোমের জ্ঞান ফিরে আসে। তখন আমরা দেখি ওর সামনে সম ছিল, ছুরি দিয়ে ওকে মারতে নেয়, তখনই ওখানে পিচ চলে আসে। হোমকে বাঁচাতে গিয়ে পিচ খুব বাজেভাবে আহত হয়ে পড়ে। তখন তো হোম উঠে মানি ব্যাগ দিয়ে আঙ্কেল সমকে আঘাত করে। আসলে মানি ব্যাগটি তো আঙ্কেল সমকে গ্র্যান্ডপা গিফট করেছিল। হোম তখন আঙ্কেল সমকে বলে, গ্র্যান্ডপা আমার নামে প্রপার্টিজ এজন্য করেছে যাতে করে আমি এগুলো বিক্রি করে বিজনেস শিখতে পারি। উনি তো চাচ্ছিল আমি যাতে রিয়েল এস্টেটের বিজনেস করি। আর তোমার জন্য ছোট থেকেই গ্র্যান্ডপা সেভিংস অ্যাকাউন্ট রেখেছে, ওখানে তো তোমার জন্য অনেক অনেক টাকাও রেখেছে, যেটা চাচ্ছিল তোমাকে সারপ্রাইজ দিতে। এই ব্যাপারে শুধু আমিই জানতাম। উনি বলেছিল উনি মারা যাওয়ার পর আমি তোমাকে এই কথা বলি। গ্র্যান্ডপা তোমার নামে যে বাসাটি দিয়েছে সেটা তো গ্র্যান্ডপার সবচেয়ে পছন্দের বাসা ছিল। আর এর মানে এটাই গ্র্যান্ডপা তোমাকে অনেক বেশি ভালোবাসতো, যেটা কখনো তুমি রিয়ালাইজই করনি। আর গ্র্যান্ডপার লাইফের সব সেভিংস তো তোমার নামেই করে দিয়েছে, কিন্তু তুমি সত্যিটা না জেনেই তুমি তোমার বাবাকে মেরেছো। এটা কখনো বুঝতে পারোনি তোমার বাবা যে তোমাকে কত বেশি ভালোবাসতো। এগুলো শুনে তো আঙ্কেল সম খুবই গিল্টি ফিল করতে থাকে। ও তখন ভালো করে বুঝতে পারে ও কত বড় ভুল করেছে। কিন্তু তখনই ওখানে ক্যানার ব্যাংক পুলিশ দিয়ে চলে আসে। এখানে আঙ্কেল সম নিজেকে নিজে সারেন্ডার করে। কিছুদিন পরের সিন দেখে আমরা সম, অ্যাটর্নি আর আঙ্কেল পং যে যা ক্রাইম করেছিল এরা তো সব কনফেস করে ফেলে। আসলে সবাই এখন গিল্টি ফিল করছে। পরের সিনে দেখি হোম তো গ্র্যান্ডপার শেষ ইচ্ছেও পূরণ করে। এরপর আমরা দেখি হোম এখন আর এই ম্যানশনটি বিক্রি না করার ডিসিশন নেয়, কারণ এটা ওর গ্র্যান্ডপার শেষ স্মৃতি ছিল ওর কাছে। পরের দিন আমরা দেখি পিচ হোমকে এসে বলে, আমি তো আমার জবে জয়েন হব না, আমি এই বেসমেন্টেই থাকতে চাই। যেটা শুনে হোম অনেক বেশি খুশি হয় আর বলে, আমিও তো ডিসিশন নিয়েছি, আমি আমেরিকা যাব না। আমরা এখন থেকে টিম হয়ে কাজ করব। আমি তো যাচ্ছি এখন নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করতে, যেখানে আমাদের মেইন শেফ থাকবে পিচ, আর এই রেস্টুরেন্টের থিম থাকবে ফ্যামিলি। আর এই পুরো বিজনেসটি আমরা চারজন মিলে সামলাবো। তখন তো ওখানে হোমের বডিগার্ডের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। হোম বলে, না না আমরা পাঁচজন মিলে সামলাবো, যেটাতে সবাই অনেক বেশি খুশি হয়। এরপর তো ওদের রেস্টুরেন্টের জন্য ওরা নামও ঠিক করে ফেলে আর লোগো, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি ছিল। ফাইনালি হোমের স্বপ্ন পূরণ হয়েছে, ও একটা ফ্যামিলি পেয়েছে, ও এখন মানুষের ভালোবাসা পাচ্ছে। ওরা পাঁচজন একসাথে অনেক হ্যাপি ছিল, ওরা নতুন করে আবারও সবকিছু শুরু করতে চলেছে। এখানে ওরা পাঁচজনের মধ্যে নিজেদের পরিবার খুঁজে পেয়েছে, আর একসাথে সবাই অনেক বেশি খুশি ছিল। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থেকো, বাই।